আজকে আমরা বেসিক রাউটার কিভাবে কনফিগার করতে হয় সেই জিনিসটা আমরা আবার দেখব। এর আগে আমরা সুইচ কনফিগারেশন বা এগুলো করেছি, রাউটার কনফিগারেশন প্রায় কাছাকাছি, বাট অনেক কিছু ডিফারেন্স আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সো কিভাবে ইনিশিয়াল রাউটারের সেটিংগুলো করতে হয় সেগুলো, ইন্টারফেস কিভাবে কনফিগার করতে হয় সেটা, এবং ডিফল্ট গেটওয়ে এগুলো কিভাবে কনফিগার করতে হয় এই জিনিসগুলো আমরা দেখব। সো configure initial router settings. সো এখানে প্রথমত দেখাচ্ছে হচ্ছে ডিভাইস নেম, তারপরে কিভাবে সিকিউর এক্সিকিউশন মোড, প্রিভিলেজড এক্সিকিউশন মোড, ইউজার এক্সিকিউশন মোড সিকিউর করা, তারপরে সিকিউর রিমোট টেলনেট or SSH access, encrypt all plain text passwords, provide legal notification and save the configuration। এই জিনিসগুলো সবই কিন্তু আপনারা সুইচে করে এসেছেন এবং সুইচের মতোই সেম জিনিসগুলোই এখানে করা হয়ে থাকে এবং কোনো পার্থক্য নাই। এই যে দেখেন এখানে এটা তো গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হচ্ছে, যেতে গিয়ে তারপরে হোস্ট নেম স্পেস দিয়ে হোস্ট নেম আপনি যা দিতে চান সেটা দিয়ে দিবেন। তারপরে ওই যে প্রিভিলেজ মোডে পাসওয়ার্ড দিতে হলে এনাবল সিক্রেট পাসওয়ার্ডটা দিয়ে দিলেন। ইউজার এক্সিকিউশন মোড যদি আপনি সিকিউর করতে চান তাহলে আপনার লাইন যে আছে বা ভার্চুয়াল কানেকশন যেগুলো আছে সবগুলাকে কি করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এবং সেই পাসওয়ার্ডটা যে লগ ইনের সময় হবে সেটা বলে দিতে হয়। ভিডিও লাইন এখানে 0 থেকে 4 আছে, অনেক জায়গায় 0 থেকে 15 থাকে, ঠিক আছে? তো সেটা সেই অনুযায়ী 16টা নাইলে 5টা এরকম। সো ওই অনুযায়ী আপনাকে ভিডিও লাইন কনফিগার করতে হবে। এবং আপনি যদি ওই ট্রান্সপোর্ট ইনপুটটা বাই ডিফল্ট টেলনেট থাকে, আপনি যদি ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ করতে চান, সিকিউর করতে চান, তাহলে এসএসএইচ দিতে হবে, এবং এসএসএইচ দিতে হলে আরও কিছু কনফিগারেশন আগে করতে হয়। সো এরপরে আসেন এনক্রিপ্ট অল প্লেইন টেক্সট পাসওয়ার্ড। সো প্লেইন টেক্সট পাসওয়ার্ডকে এনক্রিপ্ট করার জন্য সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন লিখলে হয়ে যায়। ব্যানার এমোটেডি আমরা দেখেছি, যে কোনো একটা ডেলিমিটার শুরু এবং সেটা দিয়ে শেষ করতে হয়, আর মাঝখানে আপনার মেসেজটা দিতে হবে, ঠিক আছে? কপি রানিং কনফিগারেশন, স্টার্টআপ কনফিগারেশন, কিভাবে রানিং কনফিগারেশনটাকে স্টার্টআপ কনফিগারেশনে কপি করে সেই জিনিসটা আমরা, তো এগুলো আমাদের আগেরই প্র্যাকটিস করা, আমরা দেখেছি, আবার একটু রিভাইজ দিয়ে নিলাম। আচ্ছা, সো এখানে সে সবগুলো কাজ করতেছে, একটু দেখে নেন সবগুলো চিনেন কিনা। তো শুধুমাত্র আমাদের এই ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ জি টেলনেট এইটা জি আছে, স্যার। এটা আমরা পরবর্তীতে যখন আসবে তখন আবার দেখবো, এই এর জন্য আবার আসবে। আর বাকি সব আমাদের পরিচিত। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই, দেখি কি বলে তারা। প্যাকেট ট্রেসার কনফিগারেশন এখানে আছে। সো চলেন প্যাকেট ট্রেসার কনফিগারেশনটা আমরা করি। ওকে, সো স্পষ্টতই দেখতে পাচ্ছেন এটার একটা কমপ্লিশন আছে, তার মানে আসলে এটার মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। চলেন দেখি আমরা কি কি অ্যাক্টিভিটি আছে। সেখানে দেখতে পাচ্ছেন প্রথমে কনসোল কানেকশনটা দিতে হবে, তারপরে ব্যানার সেট করতে হবে, তারপরে ওই এখানেও কানেকশন দিতে হবে, কনসোল লাইনে পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা অ্যাক্টিভ করতে হবে, তারপর পাসওয়ার্ড সিক্রেট, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, স্টার্টআপ কনফিগারেশন, হোস্ট নেম, এই জিনিসগুলো কনফিগার করতে হবে। সো আসেন আমরা করি, এখানে কি বলেছে সেখান থেকে আমরা যাই। সো এস্টাবলিশ এ কনসোল কানেকশন টু R1। সো আমরা জানি যে রাউটারের কোনো মনিটর থাকে না, সো আপনাকে ওইটা কোনো জায়গায় অ্যাক্সেস করতে হলে RS-232 দিয়ে রাউটারের কনসোল কেবলে কানেকশনটা দিতে হবে, ঠিক আছে? আমরা সেটা দিলাম এবং এই যে এখানে যেগুলো বলেছে সেই জিনিসগুলো করলাম। এখন আমাদেরকে পিসিএ তে গিয়ে, ডেস্কটপে গিয়ে, তারপরে সেখান থেকে টার্মিনালে যেতে হবে, ঠিক আছে? সো আমরা অ্যাক্সেস করতে পারছি, রাউটারটা অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে? দেখেন আমাদের 20% হয়ে গেছে, হ্যাঁ, কানেকশনটা দেওয়ার সাথে সাথেই 20% হয়ে গেছে। আচ্ছা, এবার এন্টার প্রিভিলেজ মোড এন্ড এক্সামিন দ্য কারেন্ট কনফিগারেশন। সো আমাদেরকে বলতেছে
কনফিগার প্রিভিলেজড মোডে যেতে। তো আমরা জানি প্রিভিলেজড মোডে যাওয়ার জন্য অ্যানাবল, তারপরে কারেন্ট কনফিগারেশন যদি কি করতে হয়, এক্সামিন করতে হয়, তাহলে শো রান দিলেই আমাদেরকে রানিং কনফিগারেশন দেখাবে, তাই তো? সো এখানে এই এখন আমাদেরকে বিভিন্ন কোশ্চেন করতেছে, হোয়াট ইজ দ্য রাউটারস হোস্ট নেম। রাউটারের হোস্ট নেম কি? রাউটার, ঠিক আছে। হাউ মেনি ফাস্ট ইথারনেট ইন্টারফেসেস ডাজ দ্য রাউটার হ্যাভ। আমরা নিচে যাই তাহলে দেখতে পাবো ফাস্ট ইথারনেট আছে। ফাস্ট ইথারনেট এই একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফাস্ট ইথারনেট একটা, দুইটা, তিনটা, চারটা পোর্ট আছে ফাস্ট ইথারনেটের। গিগাবিট ইথারনেট কয়টা আছে? গিগাবিট ইথারনেট একটা, দুইটা আছে। সিরিয়াল পোর্ট দুইটা, তাই তো? সিরিয়াল পোর্ট আছে দুইটা। হাউ মেনি সিরিয়াল ইন্টারফেসেস ডাজ দ্য রাউটার হ্যাভ? দুইটা আছে, এই দুইটা, সরি। আচ্ছা, তারপরে হাউ মেনি, আচ্ছা, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ ভ্যালুস শোন ফর দ্য ভিটিওআই লাইন। ভিটিওআই লাইন কয়টা আছে? ওটা আরেকটু নিচে গেলে দেখতে পাবো ভিটিওআই লাইন 5টা, 0 থেকে 4। ডিসপ্লে দ্য কারেন্ট কন্টেন্টস অফ এনভিডিএম, শো স্টার্টআপ। স্টার্টআপ কনফিগারেশন কেমন সেটা দেখি। শো স্টার্ট, ও এটা কি যেন ক্লিক করলে পরে এটা কেটে যায়, ভুলে গেছি তো। অল্টার F6 মনে হয় নাকি, কন্ট্রোলের, সেটা ভুলে গেছি। অর্থাৎ এই যে সে দেখতে শুরু করেছে, খুঁজতে শুরু করেছে, এটাকে টার্মিনেট করার জন্য একটা কি কম্বিনেশন ছিল সেটা ভুলে গেছি। আচ্ছা, তারপরে আমরা দেখি কি বলে এরপরে। এখানে আমরা আসতেছি, শো স্টার্টআপ কনফিগ এখানে দিতে হবে, তাহলে আমাদের কি স্টার্টআপ কনফিগারেশনটা দেখতে পারবো। পার্ট 2 তে আমরা আসি, কনফিগার এন্ড ভেরিফাই দ্য ইনিশিয়াল রাউটার কনফিগারেশন। টু কনফিগার প্যারামিটার অন এ রাউটার ইউ মে বি রিকোয়ার্ড টু মুভ বিটুইন ভেরিয়াস কনফিগারেশন। আমি একটু মিউট করে রাখলাম আপনাদেরকে, যখন দরকার হবে আনমিউট করে কথা বলবেন, সমস্যা নেই। So you may be required to move between various configuration. Notice how the prompt changes as you navigate through the iOS configuration modes. Okay, so এখানে আমরা যেটা দিচ্ছিলাম সেটা হচ্ছে show startup config, বাট এখানে স্টার্ট দেওয়ার পরে সে কেন খুঁজতেছিল, আচ্ছা জাস্ট স্টার্ট হয়ে গেছিল, শো নাই, তাই তো, এই জন্যই। So startup config is not present লেখা আসতেছে এটা। Why does the router respond with the startup config is not present message? কারণ হচ্ছে কোনো কিছু আমরা nvdim এ সেভ করিনি এখনো, কপি, রান এসটি, এই ধরনের কোনো কিছু কমান্ড আমরা এখনো দেই নাই। ওকে, এরপর এখানে আসেন কনফিগার দ্য ইনিশিয়াল সেটিংস অন R1, আমরা যেটা করতেছিলাম। সো কনফিগার R1 as হোস্ট নেম। আমাদেরকে এখন হোস্ট নেম দিতে হবে। হোস্ট নেম দিতে হলে কি এই ইয়েতেই প্রিভিলেজড এক্সিকিউশন মোডে নাকি কনফিগ গ্লোবাল কনফিগ মোডে, কোথায় যেতে হবে? গ্লোবাল কনফিগারেশন, ঠিক আছে, তাহলে আমাদের দিতে হবে কনফিগ টি। সো আসেন, তারপর হোস্ট নেম দিলাম R1, দেখেন পার্সেন্টেজ কিন্তু একেবারে হু করে বাড়তে থাকবে। Configure message of the day text, unauthorized access is strictly prohibited. পেস্ট অন আছে আমরা দেখলাম, সো এখান থেকে কপি করে নিয়ে আসা যাবে। পেস্টটা অনেক সময় ডিসেবল করে রাখা হয়, তখন কিন্তু এটা কপি করে আনলে কাজ হয় না। আচ্ছা, কপি লকড, আচ্ছা কপি লক করে রাখছে কিন্তু পেস্ট অন করে রাখছে, যাই হোক। সো এখানে ব্যানার এমওটিডি দিতে হবে, ব্যানার এমওটিডি, তারপরে আপনি কিছু একটা দেন, দিয়ে unauthorized access is strictly prohibited দেওয়া হলো।
দেখি পার্সেন্টেজ বাড়ে কিনা, বাড়লো। এনক্রিপ্ট অল প্লেইন টেক্সট পাসওয়ার্ড, ইউজ দ্য ফলোইং পাসওয়ার্ড, প্রিভিলেজড এক্সিকিউশন মোডে আনএনক্রিপ্টেড পাসওয়ার্ড দিতে বলতেছে। প্রিভিলেজ এক্সিকিউশন মোডে পাসওয়ার্ড দিতে হলে এনাবল পাসওয়ার্ড, ঠিক আছে, তো সেটা দিতে বলতেছে সিসকো, তাই না? প্রিভিলেজ আনএনক্রিপ্টেড পাসওয়ার্ড সিসকো, প্রিভিলেজড এক্সিকিউশন মোডে এনক্রিপ্টেড পাসওয়ার্ড ইটস এ সিক্রেট। ওটা দিতে বলছে, কিন্তু এটাতে মনে হয় কোনো মার্কস নাই আর কি, এই জন্য কমপ্লিশন বাড়ে নাই। এনাবল সিক্রেট দিতে হবে আমাদের, সিক্রেট, তাই তো, সেটা দিতে হবে ইটস এ সিক্রেট, তাই তো। এরকম না দিলে কিন্তু ওরা কাজ করবে না। সো 50% হয়ে গেল। কনসোল লাইনে পাসওয়ার্ড দিতে হবে, তার মানে লাইন কন 0 দিয়ে আমরা বলবো পাসওয়ার্ড লেট মি ইন, তারপরে আমাদের দিতে হবে লগ ইন, ঠিক আছে। দেখছেন হু করে বেড়ে গেল কিন্তু। সো পাসওয়ার্ড দিয়ে ফেললাম। এবার আসছে ভেরিফাই দ্য ইনিশিয়াল সেটিং অন R1। R1 এর সেটিংগুলো আমাদেরকে দেখতে হবে। So verify the initial setting by viewing the configuration for R1. What command do you use? So যদি আপনি end দেন, একেবারে ইয়েতে চলে গেলাম, তারপরে আমরা show run দিচ্ছি। So এই যে দেখেন, আচ্ছা আমাদেরকে কোনো encrypt all plain text password, আচ্ছা encrypt all plain text password এটা কিন্তু আমরা করি নাই, এই জন্য দেখাচ্ছে। দাঁড়ান, এটা আমরা করে আসি। enable config t সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, এটা না বললেই দেখেন আরো বেড়ে গেছে, 20%, 90% হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে দিয়ে শো রান। সো সিক্রেট তো আছেই, পাসওয়ার্ডও আছে, তারপরে আপনার পাসওয়ার্ড এখন ওই হয়ে গেছে, সিসকোটা দেখেন আর এখানে নাই, এখানে এরকম হয়ে গেছে। তারপরে আপনার আসেন, এগুলো তো কিছু কনফিগার আমরা করি নাই, আমরা যেখানে কনফিগার করেছি সেটা হচ্ছে যে কনসোল লাইনে পাসওয়ার্ড দিয়েছি, সেটা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, সো exit the current console session until you see the following message. ওকে, সো আমরা যদি এক্সিট করতে চাই তাহলে এক্সিট লিখলাম, বের হয়ে আসলাম। তাহলে প্রথমে আমাকে কোন পাসওয়ার্ডটা দিতে হবে বলেন তো? এটা আমরা কনসোল লাইন দিয়ে কানেক্ট হয়েছি, সো প্রথমে আপনি যখন ঢুকতে যাবেন এই কনসোলের পাসওয়ার্ডটা দিতে হবে। সো লেট মি ইন দিলাম, তারপরে আমরা প্রিভিলেজড এক্সিকিউশন মোডে যাব, তখন আমাদেরকে কোন পাসওয়ার্ডটা দিতে হবে? প্রিভিলেজড এক্সিকিউশন মোডের পাসওয়ার্ডটা। পাসওয়ার্ড আর সিক্রেট যদি একই সাথে দেওয়া থাকে তাহলে সিক্রেটটা কাজ করে, তাই তো। ইটস এ সিক্রেট, ঠিক আছে। সো তখন সিসকো কিন্তু কনফিগার করা আছে, কিন্তু ওটার উপরে এটা প্রাধান্য পাবে কারণ এনক্রিপ্টেড। ওকে, এন্টার, press enter, you should see the following message: unauthorized access prohibited. So এই যে আমরা দেখেছি unauthorized access is strictly prohibited, user access verification or password. Why should every router have a MOTD message? কেন থাকা, মেসেজ অফ দ্য ডে কেন থাকা উচিত সেটা আমরা জানি। if you are not prompted for a password before reaching, what console line command did you forget to configure? সো যদি এখানে পাসওয়ার্ডটা না চাইতো তার মানে হচ্ছে এই লেট মি ইন এটা আমরা ভুলে গেছি ধরতে হতো। আচ্ছা, ওই পাসওয়ার্ডটা সেট আপ করতে কনসোল লাইনে। Why would the enable secret password allow access to the enable password no longer be valid? So কেন ভ্যালিড না? Okay, if you configure any more passwords on a router, are they displayed in the configuration file as plain text or in encrypted form? Encrypted form, কারণ তো আপনারা জানেন। আচ্ছা, এখন 90% হয়ে যে জন্য আটকে আছে সেটা হচ্ছে nvram এ আমরা রাইট করি নাই। সো সেভ দ্য কনফিগারেশন ফাইল টু nvram। সো সেটা করতে হলে কি করতে হবে আপনারা ভালো করেই জানেন। আচ্ছা, তার আগে
আমাদেরকে ওই একটু শো ফ্ল্যাশ বা এগুলো একটু দেখতে বলতেছে। সো ফ্ল্যাশের মধ্যে কি কি আছে না আছে আমরা দেখতে পাচ্ছি, ডিফল্ট ক্যাটাগরি এবং এই যে ওএস এগুলো আছে আর কি। সো আমরা কপি, আচ্ছা আমাদের আগে NVRAM এ রাইট করতে হবে। ইউ হ্যাভ কনফিগারেশন নাও ব্যাক মানে, সো NVRAM এ যদি আমরা এটা সেভ করতে চাই তাহলে কপি রান এসটি, ডেস্টিনেশন ফাইল নেম হচ্ছে স্টার্টআপ কনফিগারেশন। সো আমরা এটা সেভ করে দেওয়ার সাথে সাথে দেখেন 100% হয়ে গেল। ওকে, সো আমাদেরকে শো ফ্ল্যাশ যদি আবার দেই, সো এখানে কোনো চেঞ্জ নেই আসলে। কপি স্টার্টআপ কনফিগ ফ্ল্যাশ, স্টার্টআপ কনফিগ যদি ফ্ল্যাশে আমরা কপি করতে চাই, ফ্ল্যাশ, ঠিক আছে, ডেস্টিনেশন ফাইল নেম স্টার্টআপ কনফিগ। ওকে, সো তারপরে আপনি যদি আবার ফ্ল্যাশটা দেখেন, শো ফ্ল্যাশ, তাহলে এখন দেখতে পাবেন এই যে স্টার্টআপ কনফিগ ফ্ল্যাশে যুক্ত হয়েছে, ফ্ল্যাশ মেমোরিতে। ঠিক আছে, সো আমরা এটা করে ফেললাম। আপনারা আবার এটা গো থ্রু করবেন, খুব সুন্দরভাবে এখানে কনফিগারেশনগুলো করতে দেওয়া আছে। আচ্ছা, তারপরের ইয়েতে আমরা চলে যাই। কনফিগার ইন্টারফেসেস। আচ্ছা, এখন আমরা আসতেছি ইন্টারফেস কনফিগারেশন করার জন্য। আচ্ছা, আপনার ওই যে ট্রান্সপোর্ট SSH এবং টেলনেট ওইটা এখনো দেখালো না, কারণ সিকিউরিটির জন্য আরো কিছু জিনিস দেখিয়ে তারপরে পরে দেখাবে। ওইটা সম্ভবত এই চ্যাপ্টারে কতটুকু আছে আমার মনে নাই, কোন একটা চ্যাপ্টারে ওইটা দেখাবে আর কি। এই জন্য ওখানে ওই জিনিসটা এখনো আনে নাই। তার আগে আমাদের ইন্টারফেস কনফিগারেশন আর গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে, এগুলো আমরা একটু দেখি। সো configuring a router interface includes issuing the following commands. ঠিক আছে, সো একটা রাউটারে ইন্টারফেস কনফিগার করতে হলে এই কথাগুলো লিখতে হয়। ইন্টারফেস, তারপর আপনি টাইপ অ্যান্ড নাম্বার, যেমন গিগাবিট ইথারনেট 0/0 বা 0/1, অথবা তিনটা থাকলে 0/0/0, যেটা হয় আর কি, টাইপ এবং নাম্বার আপনাকে দিতে হবে। কিন্তু সংক্ষেপে আমরা গিগাবাইট ইথারনেট হলে সংক্ষেপে জি লিখে দেই, সিরিয়াল হলে আমরা এস লিখে দেই, ফার্স্ট ইথারনেট হলে এফ বা এফ এ এগুলো লিখে দিই, তাইলে হয়ে যায়, এবং নাম্বারটা দিতে হয়। তারপর আসেন ডেসক্রিপশন। সো এই যে ইন্টারফেসটা আপনি, এই ইন্টারফেসটা আসলে কোত্থেকে আসলো বা কি কি কারণে এটা ইউজ হচ্ছে, সেই ধরনের একটা যে কোনো ডেসক্রিপশন আপনি লিখে রাখতে পারবেন। এটা ওই কনফিগারেশন ফাইল দেখলে তখন মানুষ দেখতে পাবে যে আচ্ছা এই ইন্টারফেসে এইরকম ডেসক্রিপশন অ্যাড করা আছে, তার মানে হচ্ছে এটা এই পারপাসে ইউজ হয়, বা মানুষ সহজে বুঝতে পারবে আসলে জিনিসটা কি। ওকে, এই জন্য এই ডেসক্রিপশনটা। আচ্ছা, এরপর আইপি অ্যাড্রেস, স্পেস দিয়ে আইপি অ্যাড্রেসটা, IPv4 অ্যাড্রেস, তারপরে সাবনেট মাস্ক। ওকে, তার মানে এই ইন্টারফেসে আপনি এই আইপি অ্যাড্রেসটা কনফিগার করলেন। সাধারণত ধরেন যে আমাদের কোনো একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ক থেকে রাউটারে যে কানেকশনটা গেল, তার মানে হচ্ছে রাউটারে গেল মানে কি, রাউটার দিয়ে অন্যদিকে বের হয়ে যাওয়ার জন্য পথ আছে। তো এই নেটওয়ার্কের বাইরে যেতে হলে ওইটাই তো ডিফল্ট গেটওয়ে। সো সাধারণত আমরা ওখানে এই ইয়েগুলার ডিফল্ট গেটওয়ে অথবা এই ধরনের জিনিসগুলো রাউটারের ইন্টারফেসে কনফিগার করে থাকি। সেখানে আপনাকে অবশ্যই সাবনেট মাস্ক বা এই জিনিসগুলো দিতে হবে। এবং IPv6 অ্যাড্রেসের ক্ষেত্রে সেম, আইপি এর জায়গায় IPv6 লিখতে হবে জাস্ট, আর এরপরে IPv6 অ্যাড্রেস। ওখানে আবার এরকম সাবনেট মাস্ক আকারে দিতে হয় না, ওখানে স্ল্যাশ দিয়ে প্রিফিক্স লেন্থ সাধারণত 64 হয়, অর্ধেক হোস্ট অর্ধেক নেটওয়ার্কে থাকে। ঠিক আছে, নো শার্ট দিতে হবে যাতে এই ইন্টারফেসটা আপ হয়। ঠিক আছে, it is a good practice to use description command to add information about the network configuration. সাধারণত আমরা এই ডেসক্রিপশনটা দেই না, কিন্তু রিয়েল টাইমে উচিত অবশ্যই ডেসক্রিপশনটা দেওয়া, কারণ ডেসক্রিপশন না দিলে কনফিগারেশন ফাইলে কোনো আপনার ট্র্যাক থাকে না আর কি। আপনার বারবার ভেরিফাই করতে হবে, আচ্ছা এটা কেউ ইন্টারফেস হয়নি। একবার আপনি ভেরিফাই করে লিখে রাখলে
বাস এরপর থেকে আপনি কনফিগারেশন ফাইল দেখলে বুঝবেন যে ওকে আচ্ছা এটা এই ইন্টারফেস, এটা অমুকের সাথে কনফিগার করা আছে বা সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, সো ওইটার আসলে ইফেক্টটা হলো ওই ফাইলে দেখাটার মধ্যে। এমনি কনফিগারেশনে কোনো সমস্যা হবে না যদি ডেসক্রিপশন না দেন, কিন্তু ডেসক্রিপশন আপনার শিখতে হবে কারণ প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিতে এগুলো থাকে এবং মার্কস থাকে। আচ্ছা, so the commands to configure interface G0/0/0 on R1 are shown here. So এখানে দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন, একটা জিনিস বুঝে গেলে তারপরে আপনি এগুলো খুব সহজেই বুঝে যাবেন। এখানে কয়টা নেটওয়ার্ক আছে কেউ বলতে পারবেন? এখানে কয়টা নেটওয়ার্ক আছে? হ্যাঁ বলেন, সাহস করে বলেন। 3টা নেটওয়ার্ক আছে। বাকিরা অন্য কেউ কোনো দ্বিমত আছে? একটু দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার 3টা হবে স্যার। 3টা। ওকে গুড, তাহলে 3টা নেটওয়ার্ক আছে। একটা হচ্ছে যে 192.168.10.0/24, এইটা একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা কোন পর্যন্ত? এই যে এই ইন্টারফেস সহ এইদিকে যেটা, এই পুরাটাই হচ্ছে এই নেটওয়ার্ক। হুম, তারপরে হচ্ছে আপনার আরেকটা নেটওয়ার্ক হচ্ছে এই পাশে আছে, বড় নেটওয়ার্ক দুইটা, মেইন নেটওয়ার্ক দুইটা, এই দুইটা, এই ইন্টারফেসটা সহ এই দিকটা পুরোটা আরেকটা নেটওয়ার্ক। আরেকটা হচ্ছে এই মাঝের নেটওয়ার্ক। ঠিক আছে, সবসময় মানে সহজভাবে বোঝা যাচ্ছে যে রাউটারের মধ্যে কখনো যদি যে ধরনের একটা লাগে তাহলে ওই পর্যন্তই নেটওয়ার্ক শেষ। ঠিক আছে, অন্য দিক থেকে যেটা বের হচ্ছে ওটা আলাদা আর একটা নেটওয়ার্ক। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু জাস্ট সহজে আইডেন্টিফাই করার জন্য বলতেছি আর কি। আচ্ছা, এখন এই যে এই রাউটারের তো অনেকগুলো ইন্টারফেস, একটা দুইটা, এইদিকে আবার একটা দুইটা তিনটা ইন্টারফেস। ঠিক আছে, এই ইন্টারফেস, এই যে রাউটারে যে তারগুলো এসে লাগতেছে এগুলো বিভিন্ন ইন্টারফেসে লাগতেছে, পোর্টে লাগতেছে, এগুলোকে আমরা ইন্টারফেস বলি, তাই তো? তো এই ইন্টারফেস গুলোকে কনফিগার করতে হবে। হ্যাঁ, আপনি আমি এই যে এইটার ডিফল্ট গেটওয়েটা, অর্থাৎ এই নেটওয়ার্কে যদি কোনো একটা, সেই পিসি 1 ধরেন কোন একটা কি পাঠালো, প্যাকেট পাঠালো, হয়তো এপিসি 2 কে পাঠাবে। তো এই নেটওয়ার্কে এখানে কোথাও না পেলে তারপরে কি এই রাউটারের কাছে আসবে, বা সে আসলে মানে ওই যে কম্পেয়ার করে দেখে যে তার কি নেটওয়ার্কের মধ্যে আছে কিনা। যদি না থাকে তাহলে কি করে, এই ডিফল্ট গেটওয়ে দিয়ে পাস করে দেয়। হুম, তো ওই ডিফল্ট গেটওয়েটাকে তো আপনার কনফিগার করতে হবে। এই যে এখানের ইন্টারফেসটাকে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে যেটা ডিফল্ট গেটওয়ে, তাইলে না মানুষ চিনতে পারবে ওকে ডিফল্ট গেটওয়েটা এদিকে পাঠিয়ে দিল, তারপরে সে বাকি পাসিং গুলো সে করতে পারবে। সিমিলারলি এই পাশ থেকেও সেম কথা, এবং এই নেটওয়ার্কের ক্ষেত্রেও সেম কথা। এখানে একটা আলাদা নেটওয়ার্ক লাগতেছে, ছোট একটা নেটওয়ার্ক, এই R1 থেকে R2 ম্যানেজ করার জন্য। ওকে, সো আসেন আমরা এখানে দেখব হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই নেটওয়ার্কের মধ্যে এইটার এই ডিফল্ট গেটওয়েটা বলেন, আর কি বলে এটাকে, এইটার এই ইন্টারফেসের কনফিগারেশনটা বলেন, এটা ঠিক করাটা দেখব। সেটা দেখতেই পাচ্ছেন G0/0/0, অর্থাৎ গিগাবিট ইথারনেট 0/0/0। ঠিক আছে, সো ইন্টারফেস গিগাবিট ইথারনেট পুরাটা লিখেছে, আপনি জি লিখলেও হবে, 0/0/0 দেয়া হলো। তারপর একটা ডেসক্রিপশন দেখিয়ে দিয়েছে, লিঙ্ক টু ল্যান। লিঙ্ক টু ল্যান একটা নাম দিল আর কি। যে এই এটা এটার এইদিকে তো 1 আর এইদিকে হচ্ছে ল্যান, তো এই জন্য লিঙ্ক টু ল্যান নাম দিল, যে এই ইন্টারফেসটা ল্যানের দিকে কানেক্টেড। অনেক সময় মানে একাধিক, এখানে যেহেতু একটাই ল্যান কানেক্টেড এই জন্য এরকম দেখাইছে, একাধিক ল্যান হইলে ল্যানের নাম সহ কোনো একটা নাম দিয়ে নাম সহ হয়তো লিখে রাখতো। ওকে, আইপি অ্যাড্রেস, আইপি স্পেস অ্যাড্রেস, তারপরে এইটার ডিফল্ট গেটওয়েটা সাধারণত আমরা ফার্স্ট অ্যাড্রেসটাতে দেই, তাই না? লাস্ট অ্যাড্রেসে ওটা মানে কি বলে নির্দিষ্ট নাই। আপনি এটার মধ্যে যেই অ্যাড্রেসগুলো আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বাদে বাকি যে অ্যাড্রেসগুলো আছে সেগুলোকে আপনি যে কোনোটাকেই ইউজ করতে পারবেন। তো সাধারণত কনভেনশনালি সাধারণত প্রথমটা অথবা লাস্টেরটা রাখা হয়, তো এখানে প্রথমটাই রাখা হয় আমি যতদূর দেখেছি।
সিসকোর ওরা যত এক্সাম্পল দেয় প্রথমটাই রাখে সাধারণত। আপনাকে যদি অন্য কিছু পরীক্ষার সময় অনেক সময় একটু এগুলো একটু চেঞ্জ করে দেওয়া হয় যে আপনি জিনিসটা আসলে বুঝতে পেরেছেন কিনা সেটা বোঝার জন্য। আপনাকে বললো যে ফিফথ ইউজেবল অ্যাড্রেসটা আপনি এখানে ডিফল্ট গেটওয়ে হিসাবে দিবেন। তো তখন আপনাকে ফিফথ ইউজেবল বলতে কি বোঝাচ্ছে সেইটা একটু বুঝতে হবে। ঠিক আছে, ফিফথ ইউজেবল বলতে কি বোঝাচ্ছে সেটা একটু বুঝতে হবে। সেটা আমি একটু বুঝিয়ে দিই আগে, দাঁড়ান। ধরেন যে এই অ্যাড্রেসটার কথা চিন্তা করেন। এখানে 192.168.10.0 এই যে জিরোর অংশটা আছে, জিরোর যে অংশটা আছে, এই জিরোর অংশে কিন্তু 8টা বিট, এবং ওই অংশটাই হচ্ছে আপনার কি, এই জিরোর অংশটাই হচ্ছে, এটার উপরে একটু কালারও করে দিই, এই জিরোর অংশটাই হচ্ছে আপনার হোস্টের পোর্শন, আর বাকি এই পোর্শনটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন। ঠিক আছে, এটা যদি আমি একটু ডিফারেন্ট কালার করি তাহলে এটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, আর এই পোর্শনটা হচ্ছে হোস্ট পোর্শন। এখন হোস্ট পোর্শনের বিটগুলো আমি যদি এখানে একটু লিখি, হ্যাঁ, হোস্ট পোর্শনের বিটগুলা লিখলে একটু সুবিধা হবে বুঝতে। তো এই জিরো, সরি, ওকে ঠিক আছে। সো 8টা বিট আমি লিখি, 0 0 0 0 0 0, 6টা হলো, এদিকে আরো 2টা লিখি, 8টা বিট। ওকে, সো এটার 8টা বিট আমি এখানে নিয়ে আসলাম। এখন দেখেন এটার এই যে এই হোস্ট পোর্শনের সবগুলো জিরো যদি থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক অ্যাড্রেস, তাই না? তাহলে দেখেন এই জিরোটাকে নিয়ে আসেন, এটাকে এই বাইনারি নাম্বারটাকে যদি ডেসিমেলে আনেন কত হবে? জিরো। সো এই যে জিরো আছে 192.168.10.0। আচ্ছা, আমরা বলেছিলাম ব্রডকাস্ট অ্যাড্রেসের কথা মনে আছে? ব্রডকাস্ট অ্যাড্রেসে হোস্টের পোর্শনটা পুরোটা কি হয় মনে আছে কিনা? মনে নাই, ভুলে গেছেন? কারোই মনে নাই? ব্রডকাস্টে হোস্টের পোর্শনটা কি হয় কারোই মনে নাই? সো স্যাড। ব্রডকাস্টে হোস্টের পোর্শনটা পুরোটাই 1 হয়, অর্থাৎ সর্বোচ্চ যে অ্যাড্রেসটা এই নেটওয়ার্কের মধ্যে সর্বোচ্চ যে অ্যাড্রেসটা পসিবল সেইটা। সো /24 দেওয়া আছে, এইটুকু নেটওয়ার্ক পোর্শন, এটুকু তো আমি হাত দিতে পারবো না। হোস্টের পোর্শনে এই 8টা বিট আছে, যদি আরো /24 এর জায়গায় থাকতো /16 তাহলে ওই 10-এর ওই জায়গাটাও আমি এখানে নিয়ে আসতাম, তার মানে 2টা অক্টেট হইতো। বা এখানে কম বেশি 24-25 বা আর একটু কম 20 এরকম যদি হয় তাহলে ওই হোস্টের পোর্শনে যে কয়টা আছে সেই কয়টা বিট নিয়ে আমার মাথা ব্যথা থাকতো, এবং সেইগুলো জিরো থাকতো নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য, আর ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য সেগুলো 1 থাকতো। ঠিক আছে, তার মানে আসলে এটার ব্রডকাস্ট অ্যাড্রেসে এগুলো সবগুলো 1, মানে একটা অক্টেটে সবগুলো 1 মানে বুঝতেই পারতেছেন 255। ঠিক আছে, 255। তার মানে এইটার ব্রডকাস্ট অ্যাড্রেসটাও ফিক্সড হয়ে গেল 192.168.10.255। ওকে, আচ্ছা, এখানে আরো কয়েকটা জিনিস আপনার দরকার হয় একটা নেটওয়ার্কের ক্ষেত্রে। ডিফল্ট গেটওয়ে আপনি কাকে করতে পারবেন সেটাতে আসতেছি। এখন এখানে আরো 2টা অ্যাড্রেস আমাদের দরকার হয়, সেটা হলো জাস্ট এই নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের অ্যাড্রেসটা, অর্থাৎ লাস্টের বিটটা আমরা জাস্ট 1 করে দিয়ে, অর্থাৎ 1 যোগ করে তারপরে এগুলো সব 0 করে দিব। ঠিক আছে, এগুলো সব 0 করে দিব। এইটাকে বলা হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের অ্যাড্রেসটাই। মনে রাখতে হবে যে এই 000 এটা সবার প্রথম, তো আর নেটওয়ার্ক অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে সবার প্রথম অ্যাড্রেসটা, আর লাস্ট অ্যাড্রেসটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসটা। এর মাঝে যে অংশটুকু, এই অংশ, এই অ্যাড্রেসগুলোকে বলা হয় ইউজেবল অ্যাড্রেস। সো অনেক সময় পরীক্ষায় থাকে যে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করো, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করো, ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস বের করো, লাস্ট ইউজেবল অ্যাড্রেস বের করো, এবং সাবনেট মাস্ক তো থাকেই। সাবনেট মাস্ক তো ওখান থেকে আমরা ট্রান্সলেট করতে পারি। 24 মানে ফার্স্ট 24 বিট 1 মানে 255 255 255.0। ঠিক আছে, আচ্ছা, এটা হলো ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। আচ্ছা, লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস বের করার ক্ষেত্রে আমরা কি করি? প্রায় সিমিলারই কাজ করি, কিন্তু একটু
ডিফারেন্ট, এবং সেটা করি হচ্ছে আপনার ওই কি বলে এটার নাম, ব্রডকাস্ট অ্যাড্রেসের সাথে এই কাজটা করি। সো এই ব্রডকাস্ট অ্যাড্রেসটা আপনার কাছে আছে, এটার জাস্ট আগের অ্যাড্রেসটা, তার মানে এখানে 1 আছে, এই জায়গায় 0 হয়ে যাবে, আর বাকি সব আগের মতোই থাকবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। সো একটা নেটওয়ার্কের যখন আপনি কি বলে নেটওয়ার্ক অ্যাড্রেস জানেন আর ব্রডকাস্ট অ্যাড্রেস জানেন, তখন ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস এমনিতেই জানবেন। মানে এই যে এটা 255 আছে, এটা থেকে 1 মাইনাস করে দিলাম 254 এই এটা থেকে, তাহলে এটা হলো লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, আর এটার সাথে 1 যোগ করে দিলে সেটা হয়ে যাচ্ছে 1, তাই তো? এটা হয়ে যাচ্ছে 1। সো এটা হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। বোঝা গেল কিনা কথা? সো আপনি ডিফল্ট গেটওয়ে এই যে ইউজেবল আইপি অ্যাড্রেস রেঞ্জটা আছে, এটার যে কোনোটাকে আপনি ডিফল্ট গেটওয়ে করতে পারেন। কনভেনশনালি অনেকে ফার্স্টেরটা করে, অনেকে লাস্টেরটা করে। তা আমরা ধরেন ফার্স্টেরটাই করি, বা সিসকোর এগুলোতে উদাহরণগুলোতে নেটেকের সাধারণত ফার্স্টেরটাই দেখায়। পরীক্ষায় অনেক সময় থাকে ফিফথ ইউজেবল আইপি অ্যাড্রেসটাকে কি করেন, ডিফল্ট গেটওয়ে করে দেন, অথবা সেকেন্ড লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেসটাকে করে দেন। তো এটা ফার্স্ট লাস্ট হইলে সেকেন্ড লাস্ট হচ্ছে তারও আগেরটা। ঠিক আছে, এইভাবে করে করে কিন্তু বের করতে হয়। এই জিনিসগুলো আপনাদের একটু জানতে হবে। আচ্ছা, সো আসেন এখানে সাধারণভাবে ধরে নিয়েছে যে ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেসটা এটাকেই ডিফল্ট গেটওয়ে রেখেছে, এবং যেহেতু /24 তার মানে এই যে 255.255.255.0 এটা হচ্ছে সাবনেট মাস্ক, আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক। সো যে কোনো ইন্টারফেসে আইপি অ্যাড্রেস দিতে হলে কি লিখতে হবে, আইপি স্পেস অ্যাড্রেস স্পেস IPv4 অ্যাড্রেসটা, তারপরে স্পেস সাবনেট মাস্ক। IPv6 সেট করতে চায়, সো এই সিমিলারলি এটার মতোই IPv6 এর একটা অ্যাড্রেস দেওয়া আছে, এখানকার জন্য IPv6 এর একটা অ্যাড্রেস রেখেছে, এখানকার জন্য IPv6 এর একটা অ্যাড্রেস রেখেছে। দেখেন কি সুন্দরভাবে মিলেছে, CAFE ক্যাফে। ঠিক আছে, জাস্ট মানে IPv6 অ্যাড্রেস দিয়েও আবার এই জিনিসটা মিলিয়েছে, এবং এখানে ফিড করেছে, এখানে ACAD, এখানে খুব একটা বোঝা যাচ্ছে না, মানে মিনিংফুল কিছু হয়তো করে নাই। তো এইখান থেকেও সেম কাজটাই করতেছে। দেখেন এই ডিফল্ট গেটওয়ে হিসাবে এখানে যেটা লাগিয়েছে সেটা হচ্ছে এই রেঞ্জেরই 1, অর্থাৎ এখানে ডাবল কলম দেওয়া মানে এরপরে এগুলা 0 আছে, আপাতত জেনে রাখেন যে এগুলা 0, মানে পরের অংশগুলো 0। সো এখানে 1 করে দিচ্ছে জাস্ট। এখানের মজার ব্যাপারটা হলো, এখানে দেখেন /30 যখন হয়, তার মানে দুইটা বিটের মধ্যে 00, 01, 10 আর 11, এই চারটেই তো পসিবল। প্রথমটা চলে যাচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, লাস্টেরটা চলে যাচ্ছে কি ব্রডকাস্ট অ্যাড্রেস, তাহলে মাঝখানে থাকতেছে 01 আর 10। সো ইউজেবল আইপি অ্যাড্রেসই দুইটা, 01 এবং 10, এক জায়গায় 01 দেয় আর এক জায়গায় 10 দেয়, মানে 1 আর 2। তো এই সবচেয়ে ছোট নেটওয়ার্কের চেয়ে ছোট আর নেটওয়ার্ক হয় না। /31 কোনো নেটওয়ার্ক আসলে হয় না, কারণ ওখানে দুইটা অ্যাড্রেস থাকবে, 0 আর 1। আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস আর আইপি এর ব্রডকাস্ট অ্যাড্রেসই তো শেষ। ইউজেবল আইপি আপনি কাকে দিবেন? ইউজেবল আইপি তো নাই। ঠিক আছে, সো এটা হচ্ছে সবচেয়ে ছোট নেটওয়ার্ক। আচ্ছা, সো এটাও কনফিগার করে ফেললো এই মাথাটা, তারপরে নো শাট দিয়ে দিল, বা নো শাটডাউন। নো শাটডাউন দিলে ওই লিঙ্কটা ফিজিক্যাল যে লিঙ্কটা আছে এটা টার্ন অন হয়। সো এবং তখন এই যে দেখেন নোটিফিকেশন দিচ্ছে যে ইন্টারফেস চেঞ্জ স্টেট টু ডাউন আর চেঞ্জ স্টেট টু আপ। আপের আগে ডাউন করে নিচ্ছে, এবং এটা প্রোটোকল এখানে চেঞ্জ স্টেট টু আপ। সো এই কয়েকটা আপনার মেসেজ দিচ্ছে আর কি। ঠিক আছে, এরপরে আমরা যাই। সো সিমিলারলি এই পাশে যে G0/0/1, এইটার দুইটা ইন্টারফেস, সিরিয়াল ইন্টারফেস, সরি এই পাশেরটা তো গিগাবিট ইথারনেট, এই পাশের গিগাবিট ইথারনেটটা দেখেন কি হচ্ছে,
সে এখানে এটা যেহেতু 0/0/0 ছিল, এই পাশেরটা 0/0/0 হতে পারবে না, সো 0/0/1 আছে, সো সেটাকে কনফিগার করতেছে। এটা দিল লিঙ্ক টু R2, অর্থাৎ R2 এর দিকে লিঙ্কটা গেছে। এটা লিঙ্ক টু ল্যান দিয়েছিল, এটার নাম দিয়েছে লিঙ্ক টু R2। এরপরে আইপি অ্যাড্রেস দেখেন এখানে ঠিক করে রাখছে যে এটার মধ্যে যে দুইটা আইপি অ্যাড্রেস আছে, ওয়ানটা এইদিকে দিবে, বা এই 224 যে আছে, তার মানে 224 নেটওয়ার্ক অ্যাড্রেস হলে 225 হচ্ছে ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস, 226 সেকেন্ড ইউজেবল অ্যাড্রেস, 227 হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। সো 225 এই পাশে কনফিগার করবে, 226 এই পাশে কনফিগার করবে। আর এখানে IPv6 এর জন্য বড় একটা রেঞ্জ দিয়েছে, যেটার 1 এর দিকে আর 2 এদিকে কনফিগার করবে। সো সেটাই করেছে, আইপি অ্যাড্রেস 209.165.200.225, তারপরে সাবনেট মাস্কটা দেখেন লাস্টে 252, ঠিক আছে। তার মানে লাস্টের 2 বিট যদি 11 এর জায়গায় 00 হয়ে যায়, তার মানে 3 বিয়োগ হচ্ছে, তাই তো। 11 বাইনারি, এটাকে যদি ডেসিমেলে কনভার্ট করেন তাহলে 3 হয়, তাই তো। 2 আর 2 প্লাস 1, তো এই 3 বিয়োগ করলে সাবনেট মাস্ক এটা আসতেছে। সো IPv6 স্পেস অ্যাড্রেস, তারপরে এই যে এখানে যে ফিড সহ যে জিনিসটা, এই জিনিসটা লিখলো, এখানে লাস্টে 1 দিয়ে দিয়েছে, কারণ 1 এই পাশে দিবে আর এই পাশেটা কনফিগার করবে 2 হিসাবে, /64। সো নো শাট এক্সিট। তারপরে আসেন, টু ভেরিফাই দ্য ইন্টারফেস কনফিগারেশন ইউজ দ্য শো আইপি ইন্টারফেস ব্রিফ। সো রাউটারের মধ্যে শো আইপি ইন্টারফেস ব্রিফ যদি দেন, তাহলে আপনার ইন্টারফেস গুলো দেখাবে। শো IPv6 ইন্টারফেস ব্রিফ দিলে IPv6 এর এটা দেখাবে, আপ আপ, এখানে এই যে আপ আপ, এটা ডাউন, ভিলেন 1 ভিলেন ভার্চুয়াল ল্যান যেটা আছে সেটা ডাউন করে রাখা হয়েছে। সো এই জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে কিছু কমান্ড দিয়েছে ভেরিফিকেশন করার জন্য, এগুলো হচ্ছে জাস্ট দেখার জন্য। শো আইপি ইন্টারফেস ব্রিফ, শো IPv6 ইন্টারফেস ব্রিফ, শো আইপি রুট দিয়ে দেখতে পাবেন হচ্ছে রাউটিং টেবিলটা, ঠিক আছে। তারপরে শো ইন্টারফেস গুলোর ব্রিফ দেখতে পাবেন, শো আইপি ইন্টারফেস। সো IP4 স্ট্যাটিস্টিক্স দেখাবে ইন্টারফেস গুলার। তারপরে IPv6 ইন্টারফেস, IPv6 স্ট্যাটিস্টিক্স দেখাবে। তো এইরকম আর কি, এগুলো কিছু শো কমান্ড আছে, এগুলো একটু মনে রাখতে পারেন। এগুলো মানে কি বলে এটাকে, অবজারভেশন করার ক্ষেত্রে এই জিনিসগুলো বেশ কাজে লাগে আর কি, ঠিক আছে। সো এই জিনিসগুলো আসলে যদিও আমাদের প্যাকেট ট্রেসারে এগুলিতে দেখা যায় যে বেশি একটা মার্কস টার্কস থাকে না, বা ইয়েতে অ্যাক্টিভিটিতে শো কমান্ডগুলোর জন্য কোনো মার্কস সাধারণত থাকে না। কিন্তু এগুলো আপনার কিন্তু আপনি যখন ট্রাবল শুটিং করবেন একটা রাউটারে, দেখবেন যে ওকে এখানে কি কি প্রবলেম হতে পারে, বা এগুলো যখন অ্যানালাইসিস করবেন তখন কিন্তু এই কমান্ডগুলো আপনার খুবই হেল্প করবে। সেই জন্য আমাদের এখানে এটার এই শো কমান্ডগুলোর গুরুত্ব একটু কম পায়, কিন্তু শো কমান্ডগুলো কিন্তু বেশ ট্রাবল শুটিং করার জন্য খুবই হেল্পফুল আপনার। স্যার হ্যাঁ বলেন। স্যার এগুলো কমান্ডের কি কোনো স্যার বই বা কোনো শিট এরকম কিছু কি আছে? শিট, না এরকম কোনো কিছু নাই। এমনিতে আপনি তো প্রতিটা লেসনে এগুলি পাচ্ছেন, সেখান থেকে জি আপনি স্যার। করে রাখতে পারেন, আপনার নিজের মতো করে একটা নোট করে রাখতে পারেন। জি স্যার। জি ধন্যবাদ ওকে, স্যার। কারণ এগুলি আবার কিছু কিছু আছে রাউটার স্পেসিফিক কিছু আপনার কমান্ড আছে, যেগুলো হয়তো একটার মধ্যে কাজ করে আর ওইটার মধ্যে কয়েকটা কাজ করে না, এরকম ব্যাপার আছে। কিন্তু এই যে আমরা যেগুলি দেখবো এখানে, এগুলো সব জেনারেলাইজড, এগুলো সব জায়গায় কাজ করে, ঠিক আছে। সো এরপরে আসি। So view status of all interfaces with show IP interface brief, show IP6 interface. So IP interface brief দিলে কি হয় সেই জিনিসটা দেখাচ্ছে, যেটা আমরা আগে দেখেছি। আচ্ছা, আইপি রুট দিলে কি হয়, এটা আগের দিন আমরা এই ধরনের একটা দেখেছিলাম, যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কগুলা, সেগুলো দেখেন অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এগুলো কিন্তু আপনি মানে এই রুটে কোনো কিছু বলে দিতে হয় নাই যে এই নেটওয়ার্কটা ওই দিকে আছে, ওই দিক দিয়ে পাঠায় দাও। আপনি যখনই এটার সাথে নেটওয়ার্কটা কানেক্টেড করছেন, অটোমেটিক্যালি সে কি করছে,
তার রাউটিং টেবিলে এটা অ্যাড করে নিছে যে এইদিকে এই নেটওয়ার্কটা হচ্ছে এইদিকে এই গিগাবিট ইথারনেট 000 দিয়ে এই প্যাকেটটাকে পাঠিয়ে দিতে হবে, সে অটোমেটিক্যালি নিয়ে নিছে। সিমিলারলি এই যে এটাও যখনই সে পাচ্ছে যে ওকে, এবং দেখেন এই যে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কিন্তু আপনি বলে দেন নাই, আপনি বলে দিছেন কি এটার আইপি অ্যাড্রেসটা আপনি দিয়ে সাবনেট মাস্কটা দিছিলেন, সেখান থেকে সে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করে দিচ্ছে যে ওকে এই নেটওয়ার্কটা এই দিকে কানেক্টেড। এগুলা সেম ইয়ের ক্ষেত্রেও, IPv6 এর ক্ষেত্রেও। কনফিগার ভেরিফিকেশন কমান্ড শো ইন্টারফেসেস, শো ইন্টারফেসেস দিলে এই সব ইন্টারফেস গুলাতে কি কানেক্টেড আছে না আছে, এবং এগুলার ওই ম্যাক অ্যাড্রেস র্যাক অ্যাড্রেস এগুলো সহ ডিসক্রিপশন, আইপি অ্যাড্রেস কি কানেক্টেড আছে, এমটিইউ, ব্যান্ডউইথ, এগুলি আরো অনেক ইনফরমেশন। ঠিক আছে, এগুলো দেখে মাথা ঘামানোর ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, এগুলো আমরা কোনো কিছুই খুব একটা দেখবো না, এগুলোর জন্য আরো অনেক পরের কোর্স টোর্স আছে, সিসিএনপি এটা সেটা। আমরা আমাদের জিনিসগুলো দেখবো যেগুলো আমরা বুঝি, এই যে ইন্টারনেট অ্যাড্রেসটা, ঠিক আছে, এইটা লাইন প্রোটোকল ইজ আপ, আপ আছে এটা, এটা আপ, ডেসক্রিপশন আছে, এই জিনিসগুলো আমরা দেখবো আর কি, এবং আস্তে আস্তে যেগুলো আমাদের ওই ব্যান্ডউইথ বা এগুলো যেগুলো দেখানো হয় সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সো ঘাবড়ানোর কোনো কারণ নাই এখানে। আচ্ছা, আপনি যদি স্পেসিফিক কোনো আইপি ইন্টারফেসটা দেখতে চান, শো ইন্টারফেস, আর এখানে হলো শো আইপি ইন্টারফেস। শো আইপি ইন্টারফেস দিলে দেখাবে কোনো ইন্টারফেস যদি আপনি দিয়ে দেন তাহলে ওই ইন্টারফেসের ইনফরমেশনগুলো দেখাচ্ছে, আরও কি কি এনাবলড বা ডিসেবল সেই জিনিসগুলো দেখাচ্ছে। IPv6 ইন্টারফেসের ক্ষেত্রেও সেম। আচ্ছা, ডিফল্ট গেটওয়ে কনফিগার করা। ওকে, ডিফল্ট গেটওয়ে অন এ হোস্ট, ডিফল্ট গেটওয়ে হোস্টে কিভাবে কনফিগার করব সেটা দেখি। The default gateway is used when a host sends a packet to a device on another network. So, আমরা জানি ডিফল্ট গেটওয়ে কখন দরকার হয়, যখন একটা হোস্ট অন্য নেটওয়ার্কে কোনো কিছু পাঠাচ্ছে। সো এই যে এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, এটার ক্ষেত্রে কয়টা নেটওয়ার্ক বলেন তো, এখানে কয়টা নেটওয়ার্ক এক্সিস্ট করে? দুইটা স্যার। কারেক্ট। সো দুইটা নেটওয়ার্ক, এই দিকে একটা নেটওয়ার্ক, এই যে রাউটারে এসে একটা লাইন লেগেছে, আবার এদিক থেকে একটা, সো এইদিকে আরেকটা। সো সুইচ কিন্তু কোনো আপনার নেটওয়ার্ক এরকম ডিভাইডেশন করতে পারে না। নেটওয়ার্ক, এই ধরনের নেটওয়ার্ক আলাদা ভিন্ন নেটওয়ার্ক তৈরি করার জন্য অবশ্যই রাউটারের প্রয়োজন, সেটা আপনাকে আমরা আগেও বলেছি, এই কথাটা কিন্তু আমি বারবার রিপিটেডলি বলতেছি যাতে এই জিনিসটা আপনার মাথায় বসে যায় যে হ্যাঁ, যখনই আপনার ভিন্ন নেটওয়ার্ক তখনই রাউটার, রাউটার ছাড়া এটা কেউ করতে পারে না, ঠিক আছে। আচ্ছা, সো ডিফল্ট গেটওয়েটা তখন দরকার হয় এই নেটওয়ার্ক। ডিফল্ট গেটওয়ে কি জিনিস? ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমার এই নেটওয়ার্কের ভিতরেই এমন একটা পথ যেই পথ দিয়ে বের করে দিলে এরপরে যেদিকে যাবে সেটা হলো অন্য নেটওয়ার্ক। সো ডিফল্ট গেটওয়ে আমরা সবসময় রাউটার ইন্টারফেসে কনফিগার করি। সো এই ইয়ের নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে এইখানে কনফিগার করা থাকবে, এই নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে এখানে কনফিগার করা থাকবে, যেখান দিয়ে আসলে বের করে দেওয়া একটা হোল, ঠিক আছে। So default gateway address is generally the router interface address attached to the local network of the host. আমরা যেটা বললাম, to reach PC3, PC1 addresses the packet with the IPv4 address of PC3 but forwards the packet to its default gateway, the G0x0x0 interface of R1. তার মানে এখান থেকে এখানে প্যাকেট ফরওয়ার্ড করে, কিন্তু প্যাকেটটা কার নামে ফরওয়ার্ড করে? ডিফল্ট গেটওয়ের নামে। ডিফল্ট গেটওয়ে পেয়ে দেখলো যে হ্যাঁ হ্যাঁ তুমি আমার কাছে পাঠাইছো, কেন পাঠাইছো? ও আচ্ছা, এটা তো আমাদের নেটওয়ার্কের না, এই জন্য আমার কাছে পাঠাইছো, ঠিক আছে আমি এটা ব্যবস্থা নিতেছি, অন্যদিকে পাঠাই দিতেছি, চিন্তা করো না। সো ডিফল্ট গেটওয়ে আমাকে এটা। সিমিলারলি এদিক থেকে যদি পাঠাতে চান, এটা হচ্ছে এই নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে। চলবো, আচ্ছা আমার কাছে পাঠাইছো, কেন পাঠাইছো? আচ্ছা পাঠাইছো, আচ্ছা আচ্ছা, এটা তো আমার নেটওয়ার্কের না, তার মানে তুমি আসলে অন্যদিকে পাঠানো। তো এরপর রাউটার ডিসিশন নিবে যে কোন দিকে, ওই রাউটিং টেবিল, রাউটারের রাউটিং টেবিল দেখে ডিসিশন নিবে কোন দিকে পাঠাইতে হবে, তো সে ওদিকে পাঠিয়ে দিবে, ঠিক আছে, ক্লিয়ার? The IP address of the host and the router interface must be on the in the same network. So যেটা বললাম, আচ্ছা, সো এখানে কি বলতেছে দেখেন, ডিফল্ট গেটওয়ে অন এ সুইচ, a switch must have a default gateway address configured to remotely manage
দ্য সুইচ ফ্রম অ্যানাদার নেটওয়ার্ক। সো এখানে কি কথা বলেছে বুঝেন, ডিফল্ট গেটওয়ে কনফিগার করা মানে কি? তার মানে কি সুইচেরও ডিফল্ট গেটওয়ে আছে? না, আমরা ধরেন যে এইখান দিয়ে যে বের করে দিবেন, তার মানে কি পিসি ওয়ান কে জানতে হবে যে এই অ্যাড্রেসটা, এই ডিফল্ট গেটওয়েটা কি। পিসি অ্যাড্রেসে আপনি দুইভাবে করতে পারেন, একটা হলো যে কোনো ডাইনামিক রাউটিং প্রোটোকল আমার এখানে আছে, সেই প্রোটোকলের থ্রুতে সে জেনে যাচ্ছে। আরেকটা হতে পারে স্ট্যাটিক্যালি আপনি এখানে লিখে দিছেন যে 10.192.168.10.1 এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে, তাকেও বললেন ম্যানুয়ালি, তাকেও ম্যানুয়ালি কনফিগার করে দিলেন, তাকেও ম্যানুয়ালি কনফিগার, প্রত্যেককে ম্যানুয়ালি কনফিগার করে দিলেন। তো তখন সে ওই অ্যাড্রেসে পাঠাতে পারলো। এটা একটা। আরেকটা হচ্ছে আপনি কি করলেন, কোনো ডাইনামিক রাউটিং প্রোটোকল। তার মানে কি তার জানতে হচ্ছে, প্রত্যেককে জানতে হচ্ছে যে ডিফল্ট গেটওয়েটা কি। এখন আপনি এই সুইচের মধ্যে কোনো একটা কিছু চেঞ্জ করতে চান, হয়তো এখানে চান যে ওকে অফিস বন্ধ হয়ে গেছে, আপনি হয়তো এই সুইচটা কি করে আসতে ভুলে গেছেন, বন্ধ করে আসতে ভুলে গেছেন, রাত্রে কোনো একজন চোর ঢুকে হয়তো এটার মধ্যে কোনো বা কোনো একজন মানে এই জিনিসটা জানেন তো যে আমাদের সারা বিশ্বের মধ্যে যত নেটওয়ার্কের নেটওয়ার্ক হ্যাক হয়, এটা বাইরের মানুষের দ্বারা খুব কমই হ্যাক হয়, এটা ভিতরের মানুষের দ্বারাই হ্যাক হয়। ঠিক আছে? সো এই ধরনের কিন্তু 90% হ্যাকিং বা এগুলো কিন্তু ভিতরের মানুষ দিয়ে হয়। বাইরের মানুষ কিন্তু মানে তার তো আসলে এই জায়গায় ঢুকতে হইলে অনেক কষ্ট করতে হবে, কিন্তু মানে অনেক আর্কিটেকচার লেভেলে মানে রিয়েল হ্যাকার হইতে হবে আর কি, সোজা কথা। কিন্তু একজন ভিতরের মানুষের কিন্তু সবকিছুর অ্যাক্সেস আছে, সে এক লেয়ার ভিতরে চলে আসছে। সো তার জন্য হ্যাক করা বা এগুলাতে মানে ঝামেলা করাটা কিন্তু সহজ। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে আপনি বাসায় এসে মনে হলো আরে আমার এখানে তো কাউকে আপনি সাসপেক্ট করতেছেন এবং আরে আমার এখানে তো ঝামেলা হতে পারে, তো বাসা থেকে আপনি এটা রিমোটলি এই পোর্টগুলো বন্ধ করে দিতে চাচ্ছেন। তো সেইটা যদি করতে হয়, অর্থাৎ বাসায় তো আর আপনার ওই নেটওয়ার্কের অংশ না, ভিন্ন আরেকটা নেটওয়ার্কে। সো আরেকটা নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করতে হলে অবশ্যই এটাকে কি করতে হবে, এটার মধ্যে এই যে ডিফল্ট গেটওয়ের অ্যাড্রেসটা এটা কনফিগার করতে হবে, মানে তাকে ডিফল্ট গেটওয়ের অ্যাড্রেসটা জানায় রাখতে হবে। অন্য অন্য পিসি কে যেরকম জানায় রাখছেন তাকেও ওই অ্যাড্রেসটা জানায় রাখতে হবে, এইটার কথাই এখানে বলছে আর কি। A switch must have a default gateway address configured to remotely manage the switch from another network. অন্য নেটওয়ার্ক থেকে যদি রিমোটলি আপনি ম্যানেজ করতে চান তাহলে অবশ্যই সুইচের মধ্যে ডিফল্ট গেটওয়ে কনফিগার করে রাখতে হবে, ডিফল্ট গেটওয়েটা ওখানে অ্যাড করে রাখতে হবে। সো সেটা কিভাবে করে সেটা এখানে বলতেছে, টু কনফিগার অ্যান IPv4 ডিফল্ট গেটওয়ে অন এ সুইচ ইউজ দ্য আইপি স্পেস ডিফল্ট গেটওয়ে স্পেস আইপি অ্যাড্রেসটা। ঠিক আছে, আইপি স্পেস ডিফল্ট গেটওয়ে স্পেস আইপি অ্যাড্রেসটা দিয়ে, অর্থাৎ ডিফল্ট গেটওয়ের যে আইপি অ্যাড্রেসটা সেটা দিয়ে আপনি, অর্থাৎ এখানে যখন আপনি এটার মধ্যে সুইচের মধ্যে যখন কনফিগার করবেন তখন দিবেন আইপি স্পেস ডিফল্ট গেটওয়ে স্পেস 192.168.10.1 এটা দিয়ে রাখতে হবে। এখানেও সেম, নাহলে আপনি ওই বাইরে থেকে ওই কনফিগারটা করতে পারবেন না। সো মিডিয়া ইজ ওয়ার্কিং অন এ কারেক্টেড ভার্সন অফ দ্য গ্রাফিক ফ্রম এত ইজ রং অন এয়ার অ্যান্ড অন দ্য গ্লোবাল বাগ লিস্ট। সো এগুলি বিভিন্ন বাগ লিস্টে আছে আর কি, মানে ঝামেলার মধ্যে আছে আর কি। 10.3.2, ঠিক আছে, এটার এই জায়গায় এটা এটা একটা বাগ এবং এটা গ্লোবাল বাগ লিস্টে আছে। গ্লোবাল বাগ লিস্ট মানে হচ্ছে নোন যে সমস্যাগুলো নোন, এরকম গ্লোবাল একটা লিস্ট, সেই লিস্টের মধ্যে ওদের আছে আর কি। আচ্ছা, সো সেটাতে আমরা আসতেছি 10.3.2। আচ্ছা, সো আমাদের এখন হচ্ছে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে কানেক্ট এ রাউটার টু এ ল্যান, এটা তাই তো? সো এটার মধ্যে দেখেন প্যাকেট ট্রেসারের আগে অ্যাক্টিভিটিটা একটু দেখার চেষ্টা করেন। বলেন তো এটার মধ্যে কয়টা কি আছে, নেটওয়ার্ক আছে বলেন তো? এক এক দুই এক দুই তিন এক দুই তিন। স্যার তিনটা স্যার। আর কেউ? স্যার একটা মিনিট স্যার, একটা তিনটা। তিনটা নাকি সাড়ে তিনটা?
3টা তো স্যার হবে না স্যার। 4টা হবে না 3টে হবে স্যার। আর কেউ কিছু বলবেন? স্যার 3টাই হবে। আচ্ছা, কিভাবে 3টা? তো স্যার 4টা রাউটার থেকে রাউটার একটা, আর রাউটার থেকে দুই পাশে দুইটা। দুই পাশে দুইটা, সুন্দরভাবে হিসাব করে ফেললেন। দুই পাশে দুইটা কিভাবে হিসাব করলেন? এটা দুই পাশে দুইটা কিভাবে, কেন আপনার মনে হলো? এই যে এখানে একটা ইন্টারফেস, এই ইন্টারফেস তো একটা আলাদা নেটওয়ার্ক তৈরি করছে। এই যে এই নেটওয়ার্কটা দেখেন, এই নেটওয়ার্কটা আর এই নেটওয়ার্কটা কি এক নেটওয়ার্ক? না, এই পাঁচটা হবে। না, ইন্টারফেস ডিফারেন্ট থেকে 2টা স্যার। একটা, এই ইন্টারফেস জি, থেকে আরেকটা, সিমিলারলি 2টা। ইন্টারফেস থেকে একটা, আবার এই ইন্টারফেস থেকে আরেকটা। তার মানে মোট রাউটার, মোট নেটওয়ার্ক কটা হলো? 4টা স্যার। পাঁচটা। 5টা এইদিকে একটা 5টা নেটওয়ার্ক 5টা তো 5টা। আছেই, এটা তো দুইটার মাঝখানে একটা নেটওয়ার্ক আছেই। তাহলে মূল নেটওয়ার্ক হচ্ছে 4টা, আর এটা সহ, মানে এই ওয়ান যে নেটওয়ার্কটা এটা সহ 5টা নেটওয়ার্ক টোটাল এখানে এক্সিস্ট স্যার করে। প্রবলেম 5টা প্রবলেম নেটওয়ার্ক। হচ্ছে স্যার যে স্যার 10.1 12 স্যার, এই যে আইপিটা স্যার আমার কাছে ইউনিক লাগছে স্যার, এই জন্য স্যার আমি এটাকে আইপি হিসাবে ধরি নাই আর কি স্যার, মিস্টেক করছি এখানে, সরি স্যার। এগুলো তো একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? প্রথম প্রথম ভুল জি হলে স্যার। সমস্যা নাই, বাট এগুলো প্র্যাকটিস করে করে এগুলো ঠিক করতে হবে, ঠিক আছে? 24 এটা মাথায় জি স্যার। করেই ফেলবেন যে 24 মানে হচ্ছে লাস্ট অক্টেট শুধু হোস্ট। লাস্ট অক্টেটের আগে যে কোনো ডিফারেন্স থাকুক, তার মানে ডিফারেন্ট নেটওয়ার্ক। সো এখানে 1 2 তার মানে ডিফারেন্ট নেটওয়ার্ক, ঠিক আছে? এখানেও কিন্তু সেম, অল্প ছোটখাটো চেঞ্জ। 10 11 24 যদি এখানে দিত আপনার 16, তাহলে কিন্তু এই দুইটা একই নেটওয়ার্ক হইতো আসলে। এবং ওইটা কিভাবে কনফিগার, এই দুইটাকে আসলে একটা নেটওয়ার্কে আনা যাইতো না এরকম না, যাইতো, কিন্তু সেগুলিতে আরো অনেক ধরনের ভিলেন বা এগুলি আমাদের কনফিগার করা, মানে ভিলেন সম্পর্কে আরো অনেক, ভার্চুয়াল ল্যান যেটা সেটা শিখতে হবে। অনেক কনফিগারেশনের ব্যাপার আছে। আবার একটা এদিকে যাচ্ছে, এদিকেই আবার কয়েকটা ল্যান, মানে কয়েকটা নেটওয়ার্ক তৈরি করা সম্ভব। সেগুলো যখন আমরা ভার্চুয়াল ল্যান শিখবো, ভিল্যান, এটা সম্ভবত 1-এ নাই, মানে মডিউল 1-এ নাই, এটা 2 বা 3-তে আছে হয়তো। তো সেই সময় আরো ভালো করে জানতে পারবেন। আচ্ছা, সো এইটা আমরা দেখলাম এখানে 5টা নেটওয়ার্ক আছে, এবং এটাকে এই ধরনের সাধারণত একটা অ্যাড্রেসিং টেবিল দেওয়া থাকে। আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেসিং টেবিলে তো এখানে জিনিসপত্র বসানো আছে, আইপি অ্যাড্রেস গুলো। কিছু কিছু আছে আমাদের অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে হয়, অ্যালগোরিদম অ্যাপ্লাই করে এই আইপি অ্যাড্রেস গুলো নিজেদেরকে জেনারেট করতে হয়, ঠিক আছে? বলে দেয় যে এই যে এই এই ইন্টারফেসে এততম অ্যাড্রেস দেন বা অততম অ্যাড্রেসটা দেন, তো ওইভাবে অ্যাড্রেসটা নিয়ে আসেন। তখন আপনাকে ওই অ্যাড্রেস জেনারেট করতে হয়। এখানে কিন্তু টেবিলটা পূরণ করে দিছে, এবং এখন আমরা ওই ধরনের অ্যালগোরিদম গুলো শিখি নাই বা জানি না বলে আমাদেরকে এগুলো সহজ করে দিয়েছে। তো প্রথমেই একবার এটার সাথে একটু দেখে নিতে পারেন। এখানে দেখে নিলে আপনার একটা আইডিয়া হবে। এই R1 এর এখানে ভাগ ভাগ করে দিছে ডিভাইস R1 রাউটারের সাথে যে নেটওয়ার্ক গুলো আছে, এই G0/0 এইদিকে, G0/1 এইদিকে, এবং সেগুলোর আইপি অ্যাড্রেস কি হবে, সাবনেট মাস্ক, এগুলো ডিফল্ট গেটওয়ে তো নাই, ডিফল্ট গেটওয়ে এটা নিজেই আর কি, এই জন্য আর কি আলাদাভাবে এখানে কিছু দেয় নাই, ঠিক আছে? সো এইভাবে করে জিনিসগুলো দিয়েছে। এই এই ইন্টারফেসে 24 নেটওয়ার্কটার এখানে দিয়েছে 25, এই জায়গায় দিয়েছে 26। সো এবং প্রত্যেকটা পিসির ডিফল্ট গেটওয়ে সহ সবকিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। পিসির আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছে, দশম অ্যাড্রেসটা 10th ইউজেবল আইপি অ্যাড্রেস দিয়েছে পিসি কে, তাই না? প্রত্যেকটার মধ্যে 10th ইউজেবল আইপি অ্যাড্রেস দিয়েছে পিসি কে। সো এটা একটু দেখার দরকার আছে এবং একটু বোঝার ব্যাপার আছে। সো এই জিনিসটা পুরোটা একটু 2 মিনিট দেখেন। যাচ্ছে রাউটার নাকি গেটওয়ে? সো আপনার প্রশ্নটা জি আমাদের, হচ্ছে ইন্টারফেস দিয়ে ওরা কি বোঝাচ্ছে, রাউটার নাকি গেটওয়ে, জি স্যার স্যার তাই স্যার তো? হুম, জি স্যার। হ্যাঁ, আরো কিছু বলতে চাচ্ছিলেন? স্যার গেটওয়ে তো স্যার আমার জানা মতে স্যার এটা নোড নোড রাউটার স্যার, আমার জানা মতে স্যার। তো স্যার মানে এটা জানতে চাচ্ছি স্যার, এই যে এটা ওরা কি বুঝাচ্ছে ইন্টারফেস দিয়ে স্যার, আমি ডিভাইসটা জানতে চাচ্ছি স্যার, বা এটা এই জিনিসটা জানতে চাচ্ছি স্যার ইন্টারফেস, আমি স্যার। এই ইন্টারফেস জি স্যার। হচ্ছে
আপনি এই যে এই রাউটারটাকে যদি দেখেন, এখানে তো ওগুলি বন্ধ করে রাখছে। আচ্ছা, মানে বাকি ট্যাবগুলো, তো এটা যদি আপনি ফিজিক্যালি দেখেন, এটার তো অবশ্যই কিছু পোর্ট আছে, তাই না? এই যে এই তারটা গেল কোথায় গেল? কোন একটা পোর্টে যেহেতু লাগছে, তাই না? জি স্যার, জি স্যার, জি সিমিলারলি এই দিকেরটা এই দিকেরটা, এই যে এই জিনিসগুলো লাগাচ্ছেন, এই পোর্ট গুলাকে ভার্চুয়ালি যে নামটা দিচ্ছে, এটাকে বলতেছে ইন্টারফেস। ইন্টারফেস, জি স্যার, ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে 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 জায়গায় যে লাগলো এটা, ওটাই ইন্টারফেস। এই জন্য ইন্টারফেস পোর্ট ইন্টারফেস এগুলো কানেকশনটা যে আমরা, জয়েন্ট হলো স্যার। হ্যাঁ, জি এই পোর্ট ইন্টারফেস এগুলো আমরা অনেক সময় অল্টারনেটিভলি ইউজ করে থাকি। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, সো দেখলেন মোটামুটি। সো দেখে থাকলে আমরা প্রসিড করি, করব। দেখেছেন কিনা মোটামুটি? এই যে বুঝতেই তো পারতেছেন যে এই আইপি অ্যাড্রেস এবং সাবনেট /24, যেহেতু লাস্টেরটা 0, তারপরে যেখানে /30 সেখানে লাস্টেরটা 252, এগুলি তো মোটামুটি বুঝতে পারতেছেন। এবং এই পিসিটা যেহেতু এখানে আছে, তার মানে এটার ডিফল্ট গেটওয়ে হবে এইটা। এই যে ডিফল্ট গেটওয়েটা, এটা হচ্ছে এই যে এটা G0/0। এটার ডিফল্ট গেটওয়ে এটা হচ্ছে, কারণ এখান থেকে বের করে দিতে হলে এটা এই ডিফল্ট গেটওয়েটা লাগবে। তো এখানে সব কিছু লেখা আছে, তাই না? তার মানে আমরা সামনে যেতে পারি। So in this activity, you will use various show commands to display the current state of the router. You will then use addressing table to configure router with an interface. Finally, you will use commands to verify and test your configuration. So এখানে বলতেছে যে show command দিয়ে কোনগুলো কনফিগার করা আছে নাই দেখে, তারপর যেগুলো কনফিগার করা নাই সেগুলো কনফিগার করতে, সরি। সো এখানে আমাদেরকে একটু এখন হয়তো গাইড করবে, সেই অনুযায়ী আমরা যাই, তাহলে আমাদের সহজ হবে। আমরা একটু দেখে আসি কি কি ধরনের কাজ এখানে করতে হবে। প্রতিটা পোর্টে, ঠিক আছে, পোর্ট দেখেন, এই যে পোর্টস লিখে তারপরে এখানে কিন্তু G0/0, 0/1, যেটা আপনি ওই ইন্টারফেস নাম দেওয়া হচ্ছে, এখানে কিন্তু এটা পোর্ট হিসাবে নাম দিয়েছে, দেখেছেন? অল্টারনেটিভলি আমরা ইউজ করি এটা। সো এখানে এই পোর্টের ডেসক্রিপশন অ্যাড করতে হচ্ছে, আইপি অ্যাড্রেস, পোর্টের স্ট্যাটাস, ওই যে নো শার্ট দিয়ে স্ট্যাটাস চেঞ্জ করতে হচ্ছে, সাবনেট মাস্ক অ্যাড করতে হচ্ছে, এই জিনিসগুলো এখানে প্রতিটা ইন্টারফেসে, সোজা কথা ইন্টারফেস কনফিগার করতে হচ্ছে, এবং স্টার্টআপ কনফিগ কপি করতে হচ্ছে, ঠিক আছে? সিমিলারলি R2তেও সেম কাজ, খুব বেশি কাজ নাই আসলে। ইন্টারফেসগুলো কনফিগার করাটাই এখানে মেইন কাজ আর কি। সো আসেন আমরা ডাইভ করি। Display interface information on R1. Click the device and then click CLI, যদিও এভাবে কাজ আসলে হয় না, তারপরে আমরা আপাতত ক্লিক করে যেহেতু কাজ হচ্ছে, সো সেভাবে আমরা করতেছি। সো পাসওয়ার্ড চাচ্ছে, সো পাসওয়ার্ডে আমাদেরকে বলতেছে প্রিভিলেজড এক্সিকিউশন মোডের পাসওয়ার্ড হচ্ছে ক্লাস। সো আসেন আমরা দেই ক্লাস, কিন্তু এটা তো প্রিভিলেজ এক্সিকিউশন মোড না, তাই পাসওয়ার্ডটা কাজ করতেছে না। সো এই মোডের পাসওয়ার্ড কি? কনসোল পাসওয়ার্ড এই যে লেখা আছে, দা কনসোল পাসওয়ার্ড ইজ সিসকো, ঠিক আছে? সো কনসোল পাসওয়ার্ড সিসকো দিয়ে দিই, সিসকো, এই তো সুন্দরভাবে ঢুকে গেল। এনাবল, আবার এই যে পাসওয়ার্ড চাচ্ছে ক্লাস। ওকে, হুইচ কমান্ড ডিসপ্লে দ্য স্ট্যাটিস্টিক্স অফ ফর অল ইন্টারফেসেস কনফিগার্ড অন রাউটার? সো শো ইন্টারফেস ব্রিফ নাকি ইন্টারফেসেস, শো ইন্টারফেসেস, ঠিক আছে? সো এখানে সব এগুলো ইন্টারফেস গুলোর ব্রিফ, তো আমাদের এত দেখা দরকার নাই। শো ইন্টারফেস ব্রিফ, শো ইন্টারফেস ব্রিফ ছিল না? কি ছিল কমান্ডটা? শো শো আইপি রুট
ব্রিফের কমান্ডটা কি ছিল মনে আছে? শো এর এগুলো শো আইপি ইন্টারফেস ব্রিফ ছিল মনে হয়। হ্যাঁ, শো আইপি ইন্টারফেস ব্রিফ। ওকে, সো শো আইপি ইন্টারফেস ব্রিফ। এটাকে আর একটু বড় করে সুন্দরভাবে দেখা যায়। তো শুধু সিরিয়াল পোর্ট এইটা সেট করা আছে, বাকিগুলা কিন্তু কোনো সেট আপ করা নাই। শুধুমাত্র তারা এইটাকে কনফিগার করেছে। এবং দেখেন এটা ফিজিক্যালি দেখেও বোঝা যাচ্ছে যে এটা সবুজ বাতি জ্বলতেছে, এগুলো লাল। তার মানে ওগুলো নাই। Enter the commands to display the statistics for serial 0x0x0 interface on R1 and answer the following question. So interface series 0x0x0. So এখানে কি কি কোশ্চেন করতেছে দেখেন। হোয়াট ইজ আইপি কনফিগার আইপি অ্যাড্রেস, আচ্ছা এটা না, এটা না, এটাই। হোয়াট ইজ আইপি অ্যাড্রেস কনফিগার্ড অন R1, এই যে দেখা যাচ্ছে কি আইপি অ্যাড্রেস কনফিগার করা হয়েছে। হোয়াট ইজ দ্য ব্যান্ডউইথ, এই যে 1544 কিলোবিট, ঠিক আছে। বিডাব্লিউ মানে ব্যান্ডউইথ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার হোয়াট ইজ দ্য ব্যান্ডউইথ, আচ্ছা এই দুইটাই এখানে কোশ্চেন। তারপরে আপনার R1 এই গিগাবিট ইথারনেটটা দেখতে বলতেছে, গিগাবিট ইথারনেট 0x0 ওইদিকে যেটা। আমরা আসেন ইন্টারফেস G0x0 তে যাই। সো এখানে দেখাই যাচ্ছে এটার ম্যাক অ্যাড্রেস দেখা যাচ্ছে, এটার মধ্যে কোনো হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস অন R1, সো এখানে কোনো আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে না, কারণ এখানে কনফিগার করা নাই, তাই তো। এবং এটা ডাউন, এটার ম্যাক অ্যাড্রেস দেখা যাচ্ছে, ব্যান্ডউইথ দেখা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে আর কি। ওকে, তো ডিসপ্লে সামারি লিস্ট অফ ইন্টারফেসেস সেটা আমরা দেখেছি। হাউ মেনি সিরিয়াল ইন্টারফেস আর দেয়ার অ্যান্ড এই জিনিসগুলো আমরা দেখেছি। সো ডিসপ্লে দ্য রাউটিং টেবিল অন R1, রাউটিং টেবিল তো আমরা দেখলামই। শো আইপি রুট, তাই তো, এই যে দেখা যাচ্ছে ডিরেক্টলি কানেক্টেড একটাই দেখাচ্ছে, কারণ কনফিগার করেছে তো একটা। ডিরেক্টলি কানেক্টেড যেগুলো সেগুলো কনফিগার করার সাথে সাথে কিন্তু এখানে রুট চলে আসে, ঠিক আছে। হুইচ রুট ইজ লিস্টেড, ঠিক আছে, এই কোন রুটটা লিস্ট করা আছে সেটা। ওকে, আসেন এখন আমাদেরকে কনফিগার করতে বলতেছে। এগুলি আরো যেগুলো কোশ্চেন আছে এগুলো আপনারা পারবেন, তাও আপনারা নিজেরা দেখেন, দেখে তারপরে ওগুলো অ্যান্সার করার চেষ্টা করেন। আচ্ছা, এন্টার দ্য ফলোইং কমান্ড টু অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্টিভেট দ্য গিগাবিট ইথারনেট ইন্টারফেস R1। সো আসেন আমরা এটা কনফিগার করা শুরু করি, এইদিকে কনফিগার করতে হবে। সো enable config t, তারপরে আমাকে দিতে হচ্ছে আইপি অ্যাড, তাই তো। এখানে অবশ্য লিখে দেওয়ার কথা, কি দিচ্ছে এই যে প্রথম তো এই জন্য দেখায় দিচ্ছে। সো এখানে আইপি অ্যাড দিলে হবে না, আগে তো এই ইন্টারফেসের ভিতরে ঢুকতে হবে। আমি তো জাস্ট গ্লোবাল কনফিগারেশন মোডে এসেছি। সো ইন্টারফেসের সংক্ষেপ ইন্ট G0x0, ঢুকে গেলাম। এখন হচ্ছে আইপি অ্যাড, তারপর আমাদের কাঙ্ক্ষিত এই যে এই এখানে যাবে হচ্ছে এটার ডিফল্ট গেটওয়ে, ঠিক আছে। সো এটা ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.10.1, তাই তো। তারপর হলো 255.255.255.0, এটাই তো এটার সাবনেট মাস্ক। সেট করে দিলাম। একটা ডেসক্রিপশন অ্যাড করতে বলতেছে, কি ডেসক্রিপশন অ্যাড করতে বলতেছে? ডেসক্রিপশন অবশ্য পরে অ্যাড করছে, আমাদেরকে আগে নো শার্ট দিয়ে এটাকে আপ করে দেওয়ার চেষ্টা করতেছে বা আপ করে দিচ্ছে। সো আমরা একটা ডেসক্রিপশন দিই যে ল্যান কানেকশন টু S1, ঠিক আছে, ল্যান কানেকশন
টু S1 এই ধরনের একটা ডেসক্রিপশন। It is good to practice configure description and configure interface description that indicate the device to which. So এখানে আসলে ডেসক্রিপশন যে কোনোটা দিলেই হবে হয়তো, ঠিক আছে, কারণ এখানে সম্ভবত দেওয়া আছে যে ডেসক্রিপশন দিলেই হবে, কোনো স্পেসিফিক ডেসক্রিপশনের কথা মনে হয় দেওয়া নাই। আচ্ছা 11% হয়ে গেছে, দেখেন ডেসক্রিপশন দিলে এটা বাড়বে। ডেসক্রিপশন আমি লিখি R1 to S1, এখানে ওইরকম ল্যান কানেকশন টু S1 এটা দিলাম না, R1 to S1 বাড়তেছে, ঠিক আছে। আচ্ছা তারপরে এখানে কি IPv6 এর তো কোনো কাজ এখানে দেয় নাই, সো আমরা কি করব, এটাকে নো শার্ট করতে হবে, এটাকে আপ করতে হবে। সো আপ করলাম, দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভলি এটা আপ হয়ে গেছে, এবং এই দেখেন একটা কমলা কালার দেখিয়ে বুঝাইতেছে, মানে রিয়েল একটা ফিলিং দিচ্ছে যে হ্যাঁ এটা আপ হয়ে যাবে এরকম কিছু একটা, এবং এখানে দেখাচ্ছে এটা আপ 22% হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক এটা সময়ের আবর্তনে এটা সবুজ হয়ে যাবে, সেটা আমাদের সমস্যা নাই। ওকে, সো আমরা এখন দেখি এই পিসিটাকে পিং করা যায় কিনা। এই পিসিটাকে এখনো মনে হয় পিং করা যাবে না, কারণ ওখানে কমলা বাতি জ্বলে আছে। তো সো 192.168.10.10 এখন পিং করা যাবে, কারণ সবুজ বাতি জ্বলে গেছে। সো আমরা ডাইরেক্টলি পিং, আচ্ছা এই ইয়ে থেকে তো পিং করা যাবে না। সো আসেন আমরা এখান থেকে পিং করি। আচ্ছা ওগুলা দেখাবে না, কারণ এটা অন্য মোডের, ঠিক আছে। পিং, সো সাকসেস 80% সাকসেস। প্রথমবার একটা মিস হয়, তারপরে আপনি যতবারই দিবেন এখন 100%ই সাকসেস, ঠিক আছে। অর্থাৎ আইসিএমপি পাঠিয়েছে, ইকো পাঠিয়েছে। এটা আপনি ওই সিমুলেশন মোডে গিয়ে চাইলে দেখতে পারেন কিরকম, দেখি যাওয়া যায় কিনা। হ্যাঁ যাওয়া যায়। সো ওইটা আপনি এখানে ক্লিক করে তারপরে এই যখন পিং করবেন এটা আপনি দেখতে পারেন আর কি, দেখলে দেখবেন কাজ হচ্ছে আর কি। আচ্ছা, সো আমাদের এরপরের কনফিগারেশন কি, কনফিগার দ্য রিমেইনিং গিগাবিট ইথারনেট অন R1 and R2। সো R1 and R2 তে বাকি যে ইন্টারফেসগুলো আছে সবগুলো কনফিগার করতে বললো, ওই দেখে দেখে অ্যাড্রেস টেবিল তো আছেই, ঠিক আছে। আমাদের যেহেতু এটার একটা সিনারিও আমাদের মাথায় চলে আসছে, কোন জায়গায় কোন নেটওয়ার্ক এবং কোথায় কি দিতে হবে, আমরা অ্যাড্রেস টেবিলও দেখতে যাব না আসলে। কনফিগ টি, সো আমাদের এইটা করে ফেলেছি। এখন এই জায়গায় আসেন, আমাদের এটা তো গিগাবিট ইথারনেট কি 0/1, তাই না? সরি, এখানে যদি যান এই 0/1, সো আমরা এখন আসেন গিগাবিট ইথারনেট 0/1 কনফিগার করে ফেলি। তাহলে ইন্ট জি 0/1, ডেসক্রিপশন একটা দেই, কারণ ডেসক্রিপশনে যেহেতু ওরা কিছু নাম্বার টাম্বার রাখছে, আমরা দিলাম R1 to S2। এই যে ডেসক্রিপশন দেওয়ার সাথে সাথে বাড়ছে কিছু মার্কস। তো এখন আইপি অ্যাড, তাই তো আইপি অ্যাড হচ্ছে 192.168.11. এই কোনায় যেহেতু 0 যেহেতু নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট ইউজেবল হচ্ছে 1 ও 255.255.255.0, নো শাট, ঠিক আছে। শেষ, কনফিগারেশন হয়ে গেল এইদিকে। আচ্ছা তারপরে এই জায়গায় আবার আসবো, এখানে আবার আসবো, যেহেতু এই যে কপিটা করি নাই, কপিটা করতে আবার আসতে হবে, ঠিক আছে। এখানে 6% যে বাকি আছে ওইটা কপির জন্যই মূলত। এখন এই দিকের জিনিসগুলো করে ফেলি, তার আগে আপনি একটু আচ্ছা এটা হলো সিসকো, তারপর হচ্ছে আচ্ছা এনাবল, আচ্ছা এন্ড চলে আসছে। আচ্ছা তাইলে আমরা এটার মধ্যে যে একটু ওই কাজটা করে আসি। এন্ড এটা হচ্ছে কপি, এর নিচে দিতেছে যে সেভ এনভিরন, কপি রান এসটি, ঠিক আছে, ডেস্টিনেশন ফাইল। ওকে, সো এই যে 50% হয়ে গেছে। আচ্ছা এটার মধ্যে এটা এখনো খুঁজতেছে, আমরা টাইম কিছু আগায় দিই, টাইম কিছু আগায় দিলে ওইটা খোঁজা বন্ধ হবে। হ্যাঁ খোঁজা বন্ধ হয়েছে, ঠিক আছে। সো এবার আসেন এনাবল, এটা হচ্ছে ক্লাস। আচ্ছা তারপরে আপনার এখন আমাদের কনফিগটি দিয়ে
টার্মিনাল গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হলো। তারপর আপনি এই ইন্টারফেসটা কোন ইন্টারফেস আমরা দেখি, এটা হচ্ছে 0/0। ঠিক আছে, আপনার বেটার হলো আপনি ডু শো রান দিয়ে একটু একবার দেখে নিতে পারেন আপনার কি কি আছে, কোথায় আছে না আছে জিনিসগুলো। ওই যে সিরিয়াল ইন্টারফেসটা কনফিগার করা আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে রাউটার ওএসপিএফ রাউটার রাউটিং প্রোটোকল কনফিগার করা আছে আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এগুলোর মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে, কিন্তু কোনো ইন্টারফেসই সেট আপ করা নাই, শুধুমাত্র এই সিরিয়াল পোর্ট বাদে কেগেট ইথারনেট এগুলো সেট আপ করা নাই। আচ্ছা, অনেক সময় একটা ব্যাপার বলে দেই, এখানে যেমন আমরা এটার উপরে রাখার সাথে সাথে ইন্টারফেস দেখাচ্ছে, আপনি রিয়েলিটিতেও সেটা দেখতে পাবেন না। আর কি বলে, অনেক পরীক্ষা আছে এটা বন্ধ করা থাকে, সো আপনি তখন এখান থেকে দেখতে পাবেন না। তখন দেখতে না পেলে সহজ উপায় কি জানেন? বলতে পারবেন সহজ উপায় কি? সহজ উপায় কারো মাথায় আছে? সহজ উপায় ধরেন G0/0 গেলাম, গিয়ে আমার আগে পরে কমান্ডের জন্য কিন্তু কোনো তেমন পার্থক্য হচ্ছে না। সো আমরা কি করব, এটাকে নো শার্ট দিলাম। নো শার্ট দিলেই কিন্তু এটা, এই দেখেন কোনটা আপ হলো, এটা আপ হয়ে গেল। তার মানে হচ্ছে G0/0 হচ্ছে এই দিকে। সো আমি কিন্তু এটার উপরে রাখার কোনো প্রয়োজন নাই, আমি এমনিতে এখান থেকে আপ করে দেখতে পেলাম। তারপরে আপনার যদি দরকার না হয় আপনি আবার শাট করে রাখেন, শাট ডাউন করে রাখেন, বন্ধ করে রাখেন, সেটাতে কিছু আসে যায় না। তো এটা অনেক সময় দরকার হয়। অনেক সময় দুই পাশেই রাউটার থাকে, এবং তখন হলো যেটা হয় যে একদিকে আপনি ধরেন যে এটা আপ করতেছেন, কিন্তু আসলে দেখবেন যে এটা আপ হচ্ছে না। কারণ কি? কারণ দুই পাশে আসলে আপ হওয়া লাগবে। একটা তার কখন কাজ করবে? যখন দুই পাশেই আসলে কানেক্টেড আছে, এই পাশ থেকে এটা ট্রান্সমিট হচ্ছে, ওই পাশে যেটা রিসিভ হচ্ছে, এই জিনিসটা হলেই, বা কারেন্ট ফ্লো কখন হবে? যখন আপনি এই পাশ থেকে কারেন্ট দিচ্ছেন, ওই পাশ থেকে কারেন্টটা কোথাও কনজিউম হচ্ছে, নাইলে তো কারেন্ট ফ্লো হবে না। তো তখনই আসলে, যখন কারেন্ট ফ্লো হবে না, তখন তো আসলে এখানে দেখানোর কোনো নাই, ওয়ে নাই, বা এটা আপ না আর কি, সোজা কথা। ওকে, সো আমরা একটা ওয়ে দেখলাম আর কি, এটা অনেক সময় দরকার হয়। এবার আসেন আমরা আগে কনফিগারেশনটা করে ফেলি। আমাদের ডেসক্রিপশন তো একটা অ্যাড করতে হবে, সো ডেসক্রিপশনটা আগে অ্যাড করে ফেলি। R2 to S3 জাস্ট দিয়ে দিলাম আর কি। আইপি অ্যাড আমাদের এটা হচ্ছে 10.1.1.1, সুন্দর আইপি অ্যাড্রেস বাছাই করেছে, 255.255.255.250, তাই তো? ওকে, আইপি অ্যাড করে দিলাম। তারপরে এখন আপনি নো শার্ট দেন, ব্যাস হয়ে গেল। এবার আপনি চলে যান ইন্টারফেস G0/1, 0/1 এটাই হবে। সো কনফিউজড আপনি যদি থেকে থাকেন তাহলে আগে অন করে নিতে পারেন ইন্টারফেসটা। আচ্ছা, আমরা সাধারণত আগে অন করি না, কারণ হচ্ছে এই কনফিগারেশনটা পাস হতে আবার একটু অনেক সময় লাগে, বা অনেক অ্যালগোরিদম আছে যেগুলো আসলে কোনো চেঞ্জ না হইলে পাস হয় না। তো মানে ডেটা কোনো চেঞ্জ না আসলে তখন কোনো ডেটা পাস করে না, তখন ওই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে পূর্বের কনফিগারেশনটা রয়ে গেছে, তখন একটা ঝামেলায় পড়তে হয়। এই জন্য আমরা সর্বশেষ এটাকে আপ করি। আচ্ছা, সো একটা ডেসক্রিপশন অ্যাড করে নেই, তাহলে আমাদের কিছু বাড়বে। R2 to S4, তাই তো? আইপি অ্যাড, তারপরে 10.1.2.1, তাই তো? 255.255.255.0, ঠিক আছে? নো শাট, সরি 94। সো এখন যদি আপনি কপিটা দেন জাস্ট, তাহলে সম্ভবত কাজ হয়ে যাবে। কপি রান এসটি, দেখেন 100% হয়ে গেছে, ঠিক আছে? সো কাজ কিন্তু খুব বেশি কিছু আমাদের ছিল না, ইন্টারফেসগুলো কনফিগার করা, তারপরে জাস্ট কনফিগারেশনটা এনভিরামে সেভ করা। সো এখন আপনি বিভিন্ন টিং এই জিনিসগুলো করতে পারবেন। দেখেন এখানে নিশ্চয়ই আইপি কনফিগারেশন, এই যে দেখেন এই কনফিগারেশনগুলো কিন্তু করা আছে, ডিফল্ট গেটওয়ে এগুলো অ্যাড করা আছে। এগুলো না অ্যাড করা থাকলে আপনাকে অ্যাড করতে হতো, নাইলে আপনি পিং আসলে করতে পারতেন না। আমরা PC3 কে ধরেন যে পিং করতে চাই,
বা PC4 কে করতে চাই, PC1 থেকে PC4 কে এই করতে চাই। সো কমান্ড প্রম্পটে গেলাম ping 10.1.2.10, ঠিক আছে। সো প্রথমে হইতে চাচ্ছে না, একটা দুইটা হয়তো মিস যাবে, ঠিক আছে। একটা মিস হয়ে পরেরটা থেকে আমাদেরকে কিন্তু রেসপন্স দিচ্ছে, তার মানে হয়ে গেল। তো প্রথমে একটা মিস যায়, তারপরে আবার ঠিক হয়ে যায়। ওকে, সো এটা আমাদের কনফিগারেশন সুন্দরভাবে হয়ে গেল। সো এটা আপনারা প্র্যাকটিস করবেন, এবং এখানে আমি আসলে লাইন বাই লাইন গেলাম না, কারণ এখানে অনেক ডিটেইলড এবং তাদের মতো করে আরো কিছু কোশ্চেন টোশ্চেন করেছে। সো আপনারা ওগুলো সহ একটু নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এগুলো একটু ট্রাভার্স করবেন, ঠিক আছে। সো এরপরে হচ্ছে প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি আরেকটা, ট্রাবল শুট ডিফল্ট গেটওয়ে ইস্যু। ডিফল্ট গেটওয়ে ইস্যুর এটা ট্রাবল শুট করা, এটা আপনাদের কাজ, ঠিক আছে। আপনাদের কাজ, কারণ কি? কারণ হচ্ছে ট্রাবল শুট, আপনি আসলে এই ডিফল্ট গেটওয়েটা ঠিক মতো বুঝছেন কিনা সেইটা বোঝার জন্য এই জিনিসটা, এই প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটা দেওয়া হয়েছে। সো যদি ঠিকঠাক বুঝে থাকেন তাহলে তো এটা আপনারা পেরে যাবেন। সেখানে ডিফল্ট গেটওয়ে কিছুই লিখে দেয় নাই, এগুলো ডিফল্ট গেটওয়ে আপনাদের চিন্তা করতে হবে, চিন্তা করে বের করতে হবে। কয়টা নেটওয়ার্ক আছে এখানে বলেন তো? সেটা অবশ্য সবাই পারার কথা, কয়টা নেটওয়ার্ক আছে? দুইটা স্যার। দুইটা, গুড। এই পাশে একটা, এই পাশে একটা। সেই দুইটা নেটওয়ার্কের আর কতই বা সমস্যা করবে? খুব বেশি সমস্যা করতে পারবে না। এখানে একটা অ্যাপ্রোচ দিয়েছে আর কি, যে কিভাবে আপনি একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে, ধরেন যে কেউ এসে বলল যে আমি অমুক পিসিটাতে অ্যাক্সেস করতে পারতেছি না, একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে আপনি স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাপ্রোচ করবেন জিনিসটা, সেইটার একটা দেওয়া আছে আর কি। প্রথমে যে আপনার বিভিন্ন টেস্ট করে, তারপরে বিভিন্ন এগুলো নোট করা, যে আচ্ছা এখান থেকে এখানে অ্যাক্সেস করা যাচ্ছে না, ওইটা থেকে ওইটা করা যাচ্ছে না, তারপরে এই যে এই জিনিসগুলো, তারপরে আপনি কেন ওই ওই জায়গা থেকে ওই জায়গায় অ্যাক্সেস করা যাচ্ছে না, তার মানে কি, কোন জায়গায় কনফিগারেশনে ভুল, এই জিনিসগুলো আপনি বের করে করে তারপরে কিন্তু, তো এটা একটা অ্যাপ্রোচ ওরা এখানে দিয়েছে। আপনি স্টেপ বাই স্টেপ যাবেন, গেলে দেখবেন যে এটা আপনি করতে পারতেছেন। চেক রেজাল্টে গেলে অবশ্য খুব সহজে অনেক জিনিস পেয়ে যাবেন, কিন্তু ওইটা উচিত হবে না আর কি। ঠিক আছে, এমনিতেই এগুলো মানে কি বলে, কম লেভেলের, তো সহজ সহজ অনেক জিনিস আছে। সো এখানে স্টেপ বাই স্টেপ ফলো করবেন। ফলো করলে দেখেন, এখানে আমরা যদি এইটার আইপি অ্যাড্রেসটা তো আমরা দেখলাম, এটার 11, তাই তো। সেটার 11-এ আমরা যদি এখান থেকে নক করতে চাই বলতে কি বলে, এটাকে পিং করি, তাহলে দেখি পিং হয় কিনা। পিং 192.168.11.11, তাই তো, .11.11ই তো ছিল। হ্যাঁ, .11.11ই ছিল। সো আসেন দেখি এটা পিং করতে পারে কিনা। মনে হয় পিং করতে পারবে না। এটা পিং করতে পারতেছে না, রিকোয়েস্ট টাইম আউট হয়ে যাচ্ছে। একটা রাউটার এর মধ্যে দুইবার পিং, মানে রিকোয়েস্ট টাইম আউট হওয়ার কথা না, দুইবার হয়েছে মানে সবসময় টাইম আউট হবে। সিমুলেশনে যেতে দিচ্ছে না, সিমুলেশনে যেতে দিলে তো কাজ আরো সহজ। কিভাবে সহজ? আপনি যখনই এটা দিবেন তখনই দেখেন এই যে আসলো, ওই যে আইসিএমপি, তার কাছে তো কোন ম্যাক অ্যাড্রেস, এটার ম্যাক অ্যাড্রেস কি সেটা জানে না। সো সে পাঠিয়ে দিল এআরপি রিকোয়েস্ট, ঠিক আছে, এআরপি রিকোয়েস্টে দিয়ে গেল। আচ্ছা, এআরপি এসটিপিও আবার এখানে দেখাচ্ছে, সো এই জন্য ওই দিকের বিভিন্ন দেখাচ্ছে। সো এসটিপি আমাদের দেখে লাভ নেই। আচ্ছা, আইসিএমপি ওখান থেকে এটা বাদ হয়ে যাচ্ছে। কেন বাদ হচ্ছে সেগুলি আসলে ট্রাবল শুট করলে পাওয়া যাবে আর কি। এখানে ফিল্টারে অনেক কিছু অ্যাড করা আছে, আমাদের যেগুলো জানি সেগুলো অ্যাড করে আপনি অবজার্ভ করে দেখতে পারেন। তো এইটা আপনাদের কাজ, এটা আপনারা একটু করবেন, নিজেরা করবেন, ঠিক আছে। এটার একটা অ্যাসাইনমেন্ট আমি অ্যাড করে দিব।
তারপর না পারলে আমি আছি, অসুবিধা নাই, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে আগে ট্রাই করতে হবে, নিজেদের ট্রাই করে তারপরে, এবং তারপরের যে এই দুইটা আপনারা করে ফেলার চেষ্টা করবেন। হুম, কারণ এগুলি খুব বেশি কঠিন কিছু হওয়ার কথা না, সেম জিনিসই হওয়ার কথা। আসেন, হ্যাঁ এই চ্যাপ্টার তো শেষ আসলে, তার মানে আসলে তিনটাই আপনাদের, ঠিক আছে, এখানে ভিডিও আছে, ভিডিও দেখে তারপরে বাকিটা আপনারা করে ফেলবেন। সো এই তিনটা আপনাদের থাকলো কাজ, এই তিনটা 10.3.5, 10.4.3 এবং 10.4.4। সামনের ক্লাসে আমাকে বলতে হবে যে হ্যাঁ করছি, অথবা না করে মানে না করে থাকলে বলতে পুরো করতে পারেন নাই, কোথায় আটকাইছেন সেই জিনিসগুলো বলতে হবে। আবল তাবল বললে কিন্তু হবে না, আমি কিন্তু বুঝবো যে আপনি আসলে করছেন কি করেন নাই, করে কথা বলতেছেন আর না করে কথা বলতেছেন, সেটা কিন্তু আমি বুঝতে পারবো, ঠিক আছে। সো এই তিনটা একটু নিজেরা ট্রাই করতে হবে। ওকে, কোনো কোয়েশ্চেন আছে আর? এগুলো কোনো কঠিন বিষয় না আর কি, এগুলা এই আমরা যা পড়লাম না, বেসিক রাউটার কনফিগারেশন বলেছে তো, তার মানে এর মধ্যে থেকেই থাকবে। ট্রাবল শুটিং এ ওই বিভিন্ন হয়তো মিসকনফিগারেশন করা আছে, কেউ হয়তো কোনো একটা করতে যায়, এরকম নেটওয়ার্কে হতেই পারে যে একজন আনারি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সে মিসকনফিগারেশন করে ফেলছে, সো সেটা আপনাকে তো আইডেন্টিফাই করতে হবে। এখন এত বড় নেটওয়ার্ক, তো এই আইডেন্টিফাই করে এই কাজগুলো করা তো কোনো একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের দায়িত্ব, তাই না? তো সেই জায়গা থেকে আসলে এই জিনিসগুলো আপনাদের নিজেদের করাটা বেটার। ওকে, তাহলে আমরা শেষ করি আজকের মতো, ঠিক আছে।